আসসালামু আলাইকুম। ৪৯তম স্পেশাল বিশেষ বিসিএস বাংলার সাজেশন ভিত্তিক বা বিষয় ভিত্তিক আজকের বাংলা ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সামিউল আলম, প্রভাষক বাংলা, রাঙ্গামাটি সরকারি কলেজ, ৪১তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের একজন সদস্য। আমাদের গত ক্লাসটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়েছিল, যেখানে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে অনেক কিছু অজানা বিষয় সম্পর্কে আমরা আলোকপাত করেছি। আজকে আমরা ধারাবাহিকতায় আমরা বাংলাদেশের জাতীয় কবি নজরুলকে নিয়ে আলোচনা করব, এবং এখানেও গত ক্লাসের ধারাবাহিকতায় আমাদের বিশেষ কিছু এক্সেপশনাল বিষয় যেগুলো আমরা এতদিন পর্যন্ত অজানা ছিল, এবং স্পেশাল বিশেষ কিছু টার্ম এবং পাশ্চাত্য কবিদের সাথে সাদৃশ্যপূর্ণ কিছু কবিতা এবং বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। আমাদের আজকের লেকচারটা যাকে নিয়ে, তিনি হলেন আমাদের কাজী নজরুল ইসলাম। আজকে আমরা ৬ নাম্বার লেকচারে এসেছি। আমাদের আজকের লেকচারটা শুরু করার পূর্বে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করি, সেটা হলো আমাদের বাংলা সাহিত্যের ক্ষেত্রে দুইজন লেখক সর্বাধিক গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, একটা হলো কাজী নজরুল ইসলাম। এই কারণে গুরুত্বপূর্ণ সসাহিত্যের সর্বক্ষেত্রে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের যেরকম সমান অবদান ছিল, একই সাথে নজরুলেরও কিন্তু সমানভাবে সামান্তরিকভাবে অবদান ছিল। এই কারণে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে প্রশ্ন আসে, সেখানে অবশ্যই কাজী নজরুল ইসলাম থেকে প্রশ্ন আসে। আর স্পেশাল বিসিএস এর ক্ষেত্রে অবশ্যই এখান থেকে প্রশ্ন আসবে। আর বর্তমান সময়কালে জাতীয় বিশ্ববিদ্যালয় নতুন সিলেবাস প্রণয়নের ক্ষেত্রে চক্রবাক নামে নতুন একটা নজরুলের নতুন কাব্যগ্রন্থ অন্তর্ভুক্ত করেছেন, আগে অগ্নিবীণা ছিল। তাহলে এই যে নজরুলের যে কাব্যগ্রন্থগুলো, প্রত্যেকটা কাব্যগ্রন্থগুলো কিন্তু সমানভাবে সমাদিত এবং গুরুত্বপূর্ণ। তো এই কারণে এটা বললাম যে কাজী নজরুল ইসলামের ক্ষেত্রে তার কাব্যগ্রন্থগুলো বিশেষভাবে পড়তে হবে। এছাড়াও নজরুলের জীবনী, ইতিহাস এবং নজরুলের বাংলাদেশে আগমন থেকে শুরু করে নজরুলের 3টা উপন্যাস রয়েছে, এই উপন্যাসগুলো সম্পর্কেও সামান্য কিছু পড়তে হবে। তাহলে আমরা মূল আলোচনায় আমরা চলে যাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয়টা হলো কাজী নজরুল ইসলাম। আমরা জানি কাজী নজরুল ইসলামের বাল্য নাম ছিল দুখু মিয়া। দুঃখের ঘরে জন্ম নিয়েছেন বলে তার নাম দুখু মিয়া। আচ্ছা, মূল আলোচনায় শুরু করার পরে আমি আরেকটা বিষয় বলি, সেটা হলো আমাদের আজকের ক্লাসটা আমরা 2 টার্মে বা 2টা পদ্ধতিতে পড়ব। একটা হচ্ছে কাহিনীমূলক, অর্থাৎ আমরা কিছু কনসেপচুয়াল কিছু কাহিনী আপনাদের সামনে উপস্থাপন করব। এই কাহিনীগুলো থেকে আপনারা এখানে এমসিকিউ সাজাতে পারবেন, এবং এখান থেকে কিন্তু আপনাদের অনেকগুলো এমসিকিউ আসবে। 2 নম্বর হলো প্যারাভিত্তিক, অর্থাৎ আমাদের আজকের লেকচারটা আমরা 2টা পার্টে বিভক্ত করে নিয়ে এসেছি। একটা হচ্ছে কাহিনীমূলক লেকচার, একটা হলো প্যারাভিত্তিক লেকচার। তাহলে যাদের বুঝতে অসুবিধা হয় তাদের জন্য এই প্যারাভিত্তিকটা খুব গুরুত্বপূর্ণ। আর যারা একটু ডিপ থেকে পড়তে চান, বা একটু ডিপ থেকে যারা স্কিপ না করে একদম সম্পূর্ণভাবে পড়তে চান, তাদের জন্য কাহিনীভিত্তিক এবং প্যারাভিত্তিক 2টা অংশই সমানভাবে গুরুত্বপূর্ণ। তো আজকের লেকচারের মধ্যে আমাদের কাহিনীভিত্তিক অংশের মধ্যে থাকবে, এবং কাহিনীভিত্তিক থেকে আমরা বিভিন্ন সাহিত্যের নজরুলের সম্পর্কে যে গভীর যে পড়া, অর্থাৎ ডিপ লেভেল থেকে যে পড়া, সেই ডিপ লেভেল থেকেও আমরা কিছু অংশ নিয়ে এসেছি, এটা আপনারা দেখবেন। তো আমরা শুরু করি আমাদের আজকের লেকচারটা কাজী নজরুল। তাহলে আমি বললাম যে কাজী নজরুল ইসলামের বাল্য নাম ছিল দুখু মিয়া, যেহেতু দুঃখের ঘরে তিনি জন্ম নিয়েছেন বলে তার নাম দুখু মিয়া। তাহলে নজরুল বড় হয়ে যে নিজের দুঃখকে সে গুছান নাই, একই সাথে তিনি ভারতবর্ষের দুঃখ তিনি দূর করার দায়িত্ব নিয়েছিলেন। নজরুলের সবচেয়ে বড় দুঃখ হলো আমাদের দেশে অন্যের শাসনভার, অর্থাৎ নিজ দেশে পরাধীন থাকাই হচ্ছে যে নজরুলের মনে সবচেয়ে বড় দুঃখ। তাই তিনি সহ্য করতে না পারে ছোটকালে বা সাহিত্যের প্রথমাংশে তিনি ঘোষণা করলেন, আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি। তাহলে এই যে উদ্দীপ্ত চিত্তে ঘোষণা, এই ঘোষণার মাধ্যমে তিনি বাংলার জনসাধারণকে আহ্বান করিয়েছেন না ঘুমিয়ে ডাকার জন্য। এছাড়াও তিনি শৃঙ্খলাবদ্ধ জীবন ত্যাগ করে স্বাধীনতার মন্ত্রে উদ্দীপিত হওয়ার জন্য নজরুল বাংলার সর্বাঙ্গীন মানুষেরকে ডাক দিয়েছেন, দূর হলো খুকুমনি উঠোরে। অর্থাৎ আর ঘুমিও না, এখন আর ঘুমানোর কোনো সময় নাই, এখন হচ্ছে আমাদের জাগার সময়, দেশকে ভালোবেসে দেশকে মুক্ত করার সময়। তাহলে দেশের প্রতি যে অকৃত্রিম একটা ভাব, অকৃত্রিম ভালোবাসা, এটা নজরুলের ছোটবেলা থেকেই দেখা দেয়।
সে অতিম ভাব চেতনা অতিম ভালোবাসা থেকে নজরুল বাংলা সাহিত্য অঙ্গনে প্রবেশ করেন। কাজী নজরুল ইসলাম 25শে মে 1899 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 29শে আগস্ট 1976 সালে মৃত্যুবরণ করেন। তাহলে নজরুলের সমকালীন সময়ে 1899 সালে জন্মগ্রহণ করেন জীবনানন্দ দাশ এবং 1976 সালে নজরুলের সময়কালীন সময়ে মৃত্যুবরণ করেন জসিমউদ্দিন। তাহলে এই দুইটা তথ্য একটু মনে রাখবেন। তাহলে নজরুল ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় অগ্রণী বাঙালি কবি, একই সাথে ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ এবং দার্শনিক। তিনি বাংলা কাব্যে অগ্রণী ভূমিকা রাখার পাশাপাশি তিনি বাংলার প্রগতিশীল প্রণোদনার জন্য সর্বাধিক পরিচিত লাভ করেন। তিনি বাংলা সাহিত্য সমাজ সংস্কৃতির ক্ষেত্রে অন্যতম বিশিষ্ট ব্যক্তি হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। তিনি শুধু যে বাংলা ভাষার অন্যতম সাহিত্যিক ছিলেন সেটা না, তিনি আমাদের জাতীয় কবি, একইভাবে দেশপ্রেমিক একজন কবি। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এই দুই বাংলাতে তার কবিতা এবং গান সমানভাবে সমাদিত। তার কবিতায় যে বিদ্রোহী দৃষ্টিভঙ্গি এবং বিদ্রোহী চিন্তাভাবনা, বিদ্রোহী পরিকল্পনা এবং দৃষ্টিভঙ্গি ভাবচেতনার কারণে নজরুলকে বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি নামে হিসেবেও আখ্যায়িত করা হয়। তার কবিতার মূল বিষয় ছিল মানুষের উপর মানুষের যে অত্যাচার এবং সামাজিক যে অনাচার, শাসন ও শোষণ এর বিরুদ্ধে প্রতিবাদ। এ কারণে তিনি শুরু থেকে কবিতার মাধ্যমে তিনি সোচ্চার হয়েছিলেন। অগ্নিবীণা কাব্যের হাতে তিনি প্রবেশ করেছেন এবং ধূমকেতুর মতো তিনি আলো ছড়িয়েছেন। তার লেখাতে যেমন বিদ্রোহী ভাব রয়েছে, তেমনি কাজে তিনি বিদ্রোহী কবি। কারণ তিনি নিজেই দীপ্তকণ্ঠে ঘোষণা করেন যে এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আবার অন্য হাতে হচ্ছে রণতুর্য। অর্থাৎ এক হাতে তিনি বাঁশের বাঁশরি নিয়ে সাহিত্য অঙ্গনে প্রবেশ করেছেন, একই সাথে অন্য হাতে তিনি রণতুর্য হয়ে বিদ্রোহী ভাব নিয়ে বিদ্রোহী রণতুর্য হয়ে তিনি সাহিত্যের মধ্যে প্রবেশ করেছেন। তাহলে নজরুল যে সময়ে বাংলা সাহিত্যের মধ্যে প্রবেশ বা অস্তমিত, সেই সময়কালে বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ গীতিকার, কবি এবং সুরকার ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। 1941 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথের মৃত্যুর পরে নজরুলের যে সে বাঘ স্তব্ধ হয়ে পড়ে 1943 সালে। এবং তাহলে রবীন্দ্রনাথের বহুমুখী প্রতিভার পাশাপাশি ওই সময়কালে নজরুলের পাশাপাশি বিখ্যাত কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ও বাংলা সাহিত্যের অন্যতম একটা শক্তিরূপে বিরাজমান ছিল। প্রথম মহাযুদ্ধের পরে নজরুল বাংলা সাহিত্যের প্রতিভার পূর্ণ বিকাশ ঘটে এবং সেই সময় কবিবৃন্দের স্বাতন্ত্র্য ও বিশেষ বৈশিষ্ট্যের মাধ্যমে তিনি বাংলা সাহিত্যে অন্যান্য কবিদের মধ্যে বিশেষভাবে স্মরণীয় হয়ে আছেন। ওই সময়কালে নজরুলের সাথে সাথেও সত্যেন্দ্রনাথ দত্ত, যতীন্দ্রনাথ সেনগুপ্ত এবং মহিদুলাল মজুমদার বাংলা সাহিত্যের অন্যতম কবি হিসেবে সমাজের মধ্যে অলরেডি প্রতিষ্ঠিত লাভ করেছেন। তো নজরুল তার সাহিত্য জীবনে যার সাহচর্যের মাধ্যমে নজরুলের সাহিত্য অঙ্গনে সর্বাপেক্ষা সবচেয়ে বেশি বড় ভূমিকা রাখেন, তিনি হলেন মুজাফফর আহমদ। একথা মনে করার যথেষ্ট কারণ যে মুজাফফর আহমদের অনুপ্রেরণা এবং সাহচর্যের মাধ্যমে নজরুল অগ্নিবীণা হাতে বাংলা সাহিত্যের উন্মুক্ত প্রাঙ্গণে আবির্ভূত হন এবং প্রথম মহাযুদ্ধের সময় তিনি যখন করাচি সেনানিবাসের 49 বাঙালি পল্টনের সৈনিক হিসেবে ছিলেন। পরবর্তীতে 1920 সালে যখন বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়, নজরুল তখন কলকাতায় মুজাফফর আহমদের কাছে আসেন এবং মুজাফফর আহমদ তাকে কলকাতার 32 নম্বর স্ট্রিটের বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির অফিসে তাকে থাকতে দেন। বলা রেখে ভালো যে মুসলিম সাহিত্য সমিতির প্রকাশিত মুসলিম ভারত পত্রিকাটা নজরুলের সাহিত্য লাভের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখেন। তাহলে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে ছিল ভারতী পত্রিকা, আর নজরুলের ক্ষেত্রে হচ্ছে মুসলিম ভারত পত্রিকা। তাহলে এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে যে নজরুলকে সাহিত্য অঙ্গনে সবচেয়ে বেশি খ্যাতি লাভ করে কোন পত্রিকা? উত্তর হবে মুসলিম ভারত পত্রিকা, এবং এই মুসলিম ভারত পত্রিকার সম্পাদক ছিলেন মোজাম্মেল হক। আমরা সকালে জানি যে কলকাতায় ওই সময়কালে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে, আমি গত ক্লাসের ঠাকুর পরিবারের ইতিহাসটা বলেছিলাম যে জোড়াসাঁকোর ঠাকুর পরিবার তৎকালীন সময়ে শিল্প সাহিত্যের আধার হিসেবে বাংলা সাহিত্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ওই সময়কালে ঠাকুর বাড়িতে বাংলা সাহিত্যের যে সাহিত্যিকদের রয়েছেন তাদের একটা আড্ডা চলত। তো ঠাকুর বাড়িকে কেন্দ্র করে বাংলাদেশের জাতীয় জাগরণের একটা জোয়ার এসেছিল 19বিংশ শতাব্দীতে। নজরুলের সঙ্গেও ঠাকুরবাড়ির এই পরিবারের সাথে গভীর এবং নিবিড় সম্পর্ক ছিল এবং তিনি ঠাকুরবাড়ির আড্ডা, গানে, ঠাকুরবাড়ির যে কোনো অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করতেন।
তো ঠাকুরবাড়ি তৎকালীন সময়ে ঠাকুরবাড়িকে কেন্দ্র করে তৎকালীন সাহিত্যিকদের দুইটি আড্ডা খুব বেশি প্রচলিত ছিল। একটি ছিল ভারতীয় আড্ডা, আর একটি ছিল গজেন্দার আড্ডা। ভারতীয় যে আড্ডা, এই আড্ডাটা বসতো সকালবেলা, এবং এই আড্ডার মধ্যে অংশগ্রহণ করত কবি সত্যেন্দ্রনাথ দত্ত, মণিলাল গঙ্গোপাধ্যায়, হেমেন্দ্র কুমার, গিরিজা কুমার বসু, প্রেমাঙ্কুর অতীত্য এবং মহিতলাল মজুমদার। এবং পরবর্তীতে সন্ধ্যার সময় তারা গজেন্দার আড্ডায় অংশগ্রহণ করত। নজরুল প্রায় সময় এই গজেন্দার আড্ডায় এসে তিনি রবীন্দ্র সঙ্গীত গাইতেন, এবং তিনি ওই সময়কালে যে সঙ্গীতটা সবসময় গাইতেন সেটা হলো পথিক ওগো চলতে পথে তোমায় আমার পথের দেখা। তাহলে এই লাইনটা একটু মনে রাখবেন, এটা হচ্ছে নজরুল সবসময় রবীন্দ্রসঙ্গীতের মধ্যে এই গানটা গাইতো, যে পথিক ওগো চলতে পথে তোমায় আমায় পথের দেখা। তাহলে এই গানটা তিনি ওই আড্ডার মধ্যে সবসময় গাইতেন। তাহলে এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, বারবার বলতেছে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। তো নজরুলের এই গানটি দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ তিনি বিশেষভাবে অনুপ্রাণিত হয়েছিলেন, এবং এই গানটা শুনে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস নজরুলের প্রতি অনুরক্ত হন, এবং নজরুলও কিন্তু একইভাবে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের প্রভাবও কিন্তু নজরুলের উপরও একইভাবে পড়ে, এবং তিনি তার যে চিত্রনামা যে কাব্যগ্রন্থ, এই চিত্রনামা কাব্যগ্রন্থ কিন্তু তিনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাশকে কিন্তু উৎসর্গ করেন, এবং তার প্রয়াণে কিন্তু তিনি এই কাব্যগ্রন্থগুলো রচনা করেন। তো পরবর্তীতে আমরা দেখি যে বিজলি পত্রিকা, এই বিজলি পত্রিকার সম্পাদক ছিলেন নলিনীকান্ত দাস। এই নলিনীকান্ত দাস নজরুলের বিদ্রোহী চিন্তা বা নজরুলকে বিদ্রোহী কবি হিসেবে রূপান্তরিত করার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখেন, এবং নজরুলের বিদ্রোহী কবিতার অনেকগুলো লাইন কিন্তু নলিনীকান্ত নিজের মুখে গেয়ে শোনান। তো নজরুল যে সময়কালে বাংলা সাহিত্যের মধ্যে আবির্ভূত হচ্ছেন বা বাংলা সাহিত্যের মধ্যে পা রাখছেন, সেই সময়কালে তিনটা পত্রিকা বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল, এবং এই তিনটা পত্রিকারই ছিল রবীন্দ্রনাথের রোমান্টিসিজমের বিরুদ্ধে। এই পত্রিকাগুলি ছিল কালীকলম, কল্লোল এবং প্রগতি পত্রিকা। তাহলে এই পত্রিকাগুলোর মূল বিষয় ছিল রবীন্দ্রনাথের যে রোমান্টিসিজম, অর্থাৎ কাল্পনিক বা আধ্যাত্মিক চিন্তাভাবনায় থেকে রবীন্দ্রনাথ ঠাকুর যে কবিতাগুলো রচনা করেছেন রোমান্টিসিজমের প্রভাবে, এই রোমান্টিসিজমের একটা প্রতিবাদ ছিল ওই সময়কালে কবিতা। কারণ তৎকালীন সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে আমাদের মানুষের মনস্পটের মধ্যে অনেক ধরনের আধুনিকতা বোধের একটা চিত্র আমরা লক্ষ্য করি। তাহলে এই যে রোমান্টিসিজমের বিরুদ্ধে গিয়ে এই কল্লোল পত্রিকার সম্পাদকরা তারা বাস্তববাদকে ধারণ করেন, এবং রোমান্টিসিজমের বিরুদ্ধে গিয়ে তারা তৎকালীন সময়ে বাস্তববাদকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করেন। তাহলে এই সময়কালে যে পত্রিকাগুলো বাস্তববাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রাখেন তারা ছিল কল্লোল, কালীকলম এবং প্রগতি পত্রিকা। এই তিন পত্রিকার মধ্যে কল্লোল পত্রিকা ছিল অন্যতম শ্রেষ্ঠ প্রভাবক, এবং এই কল্লোল পত্রিকাকে কেন্দ্র করে বাংলা সাহিত্যের মধ্যে একটা গোষ্ঠীর উদ্ভব হয়, যে গোষ্ঠীটি কল্লোল গোষ্ঠী নামে পরিচিত। নজরুল ছিল সেই কল্লোল গোষ্ঠীর প্রভাবে প্রভাবিত একজন সাহিত্যিক। তাহলে এদের যে তথ্যগুলো কাহিনীকেন্দ্রিক যে তথ্যগুলো, এই কাহিনীকেন্দ্রিক তথ্যগুলো আপনারা মনে রাখবেন, এবং এই তথ্যগুলো আপনারা একটু পড়ে নেবেন, তাহলে এখান থেকে কিন্তু আপনাদের এমসিকিউগুলো অটো পড়া হয়ে যাবে। তাহলে তৎকালীন সময়ে কল্লোলের সম্পাদক এবং সহ সম্পাদক ছিলেন কে? দীনেশ রঞ্জন দাস ও গোকুল চন্দ্র নাগ। অন্যদিকে কালীকলমের সম্পাদক ছিলেন মুরলীধর বসু এবং শৈলজানন্দ মুখোপাধ্যায়, এবং প্রেমেন্দ্র মিত্র। এবং প্রগতি যে মাসিক পত্রিকা, এই প্রগতি মাসিক পত্রিকার সম্পাদক ছিলেন অজিত কুমার দত্ত এবং বুদ্ধদেব বসু। তাহলে এই যে পত্রিকাগুলো যে সম্পাদক, এই সম্পাদকের নামটা একটু বিশেষভাবে মনে রাখতে হবে। তাহলে তৎকালীন সময়ে নজরুলের সমকালীন সময়ে কল্লোল পত্রিকাটা বাংলা সাহিত্যের ক্ষেত্রে নতুন ভাবধারার একটা সার্থক প্রতিনিধিত্ব করেছিল। কালীকলম এবং প্রগতি গোষ্ঠীর প্রায় সকল লেখকই কল্লোল গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিল। তাই উত্তর বিশেষ যুগকে বাংলা সাহিত্যের কল্লোল যুগ হিসেবে অভিহিত করা হয়। তাহলে কল্লোল যুগ কোনটা? উত্তর বিশেষ যুগ, মনে রাখবেন। তো নজরুলের যে ভাব আদর্শ, সেই ভাব আদর্শের সাথে কল্লোল গোষ্ঠীর আদর্শগতভাবে মিল ছিল, এ কারণে নজরুল কল্লোল গোষ্ঠীভুক্ত লেখকের অন্তর্ভুক্ত ছিল। তাহলে এই যে কল্লোলের যে বিদ্রোহ, এই কল্লোলের বিদ্রোহ ছিল মূলত, আমি আগে বললাম যে রবীন্দ্রনাথের রোমান্টিসিজমের বিরুদ্ধে। তারা অনেককে তৎকালীন সময়কালে বাস্তববাদকে গ্রহণ করে রবীন্দ্রনাথের যে আধ্যাত্মিকতাবাদ এবং কল্পনা প্রসূত যে রোমান্টিসিজম, সেই রোমান্টিসিজমের বিরুদ্ধে বিরোধিতা করেন, এবং প্রতিবাদে তারা লিখতেন, তারা পত্রিকাগুলোর মধ্যে লিখতেন। তৎকালীন সময়ে অগ্নিযুগের অন্যতম পুরুষ এবং স্বাধীনতা যজ্ঞের ঋত্বিক ছিলেন
বারীন্দ্র কুমার ঘোষ, যার প্রভাবে নজরুল অনেক বেশি প্রভাবিত হয়েছিলেন। এই কারণে নজরুল তার প্রথম যে কাব্যগ্রন্থ, সে কাব্যগ্রন্থ কিন্তু তিনি বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষকে উৎসর্গ করেন। তাহলে এক নজরে নজরুল আমরা একটু দেখি। এক নজরে নজরুল, এটা আমি বললাম যে প্যারাভিত্তিক পড়া, একটা হলো কাহিনী ভিত্তিক পড়া। তাহলে আমরা প্যারাভিত্তিক পড়ার মধ্যে একটু দেখি এক নজরে নজরুলের মধ্যে কি কি আছে। আমরা জানি নজরুল পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন 1899 সালে। তার পিতার নাম ছিল কাজী ফকির আহমেদ এবং মাতার নাম হচ্ছে জাহিদা খাতুন। 1925 সালে নজরুল মহাত্মা গান্ধীর প্রভাবে কংগ্রেসের মজুর স্বরাজ পার্টি রাজনীতিতে যোগদান করেন। অর্থাৎ তৎকালীন সময়ে স্বদেশী যে আন্দোলনের যে একটা প্রভাব, আবার অন্যদিকে মহাত্মা গান্ধীর যে অসহযোগ আন্দোলনের যে একটা প্রভাব, সেই প্রভাবের ঢেউ কিন্তু নজরুলের মনের মধ্যে লাগে। এই কারণে তিনি হচ্ছে মজুর স্বরাজ পার্টির রাজনীতিতে যোগ দেন। কিন্তু দীর্ঘ সময়কালে তার এই প্রভাব কিন্তু ছিল না। এই প্রভাব পরবর্তী সময়কালে আমরা দেখি তিনি এই প্রভাবের থেকে কি হন, বের হয়ে যান। 1921 সালে কুমিল্লার আলী আকবর খানের মেয়ে সৈয়দা খাতুন উর্ফে নার্গিসের সাথে কবির বিয়ে ঠিক হয়। এটা সম্পূর্ণ হবে না, কবির বিয়ে ঠিক হয়। কিন্তু বিয়েতে কাবিনের সত্ত্বে ঘর জামাই থাকার সত্ত্বে নজরুল ওই দিনই সন্ধ্যাবেলার রাতের দিকে বিয়ের আসর থেকে পালিয়ে যান। পরবর্তীতে 1924 সালে আবার তিনি কুমিল্লায় গমন করেন এবং কুমিল্লায় ইন্দ্রকুমার সেনগুপ্তের ভ্রাতুষ্পুত্রী গিরিবালা দেবীর কন্যা আশালতাকে নজরুল বিয়ে করেন এবং রবীন্দ্রনাথকে অনুসরণ করে তিনি আশালতা দেবীর নাম দেন দুলি। এবং এই দুলিকে কেন্দ্র করে আমাদের বাংলা সাহিত্যের নজরুলের যে প্রেমের যে একটা সাহিত্য দুলন চাপা, সেই দুলন চাপা আমরা পাই। এবং বিয়ের পরে নজরুল তার নাম রাখেন প্রমীলা। 1972 সালে 24শে মে নজরুলকে ঢাকায় নিয়ে আসা হয় এবং 1976 সালে বাংলাদেশ সরকার তাকে 21 পদক প্রদান করে। কাজী নজরুল ইসলাম মোট 3টা পত্রিকার সাথে সরাসরি সংযুক্ত ছিলেন। একটা ছিল দৈনিক নবযুগ, যেটা 1920 সালে সান্ধ্য পত্রিকা ছিল, এবং এই পত্রিকার সাথে সংযুক্ত ছিল কমরেড মুজাফফর আহমেদ ও শেরে বাংলা একে ফজলুল হক। এছাড়াও কাজী নজরুল ইসলাম ধূমকেতু পত্রিকার সাথে, যেটা অর্ধবার্ষিক পত্রিকায় সম্পাদক হিসেবে কাজ করেন এবং এই ধূমকেতু পত্রিকা 1923 সালে ব্রিটিশ সরকার নিষিদ্ধ করেন। এই ধূমকেতু পত্রিকার মধ্যে রবীন্দ্রনাথ ধূমকেতুর সূচনার শুরুর দিকে একটা লাইন লিখে দেন যে আয় চলে আইরে আসার ধূমকেতু। এই লাইনটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর ধূমকেতু পত্রিকার মধ্যে লিখে দিতেন এবং তিনি আর একটা লাঙ্গল পত্রিকার সাথে সংযুক্ত ছিলেন। এগুলো হয়তো আপনারা হয়তো জানেন। আচ্ছা, এরপর আমরা একটু দেখি নজরুলের প্রকাশিত প্রথম সাহিত্যকর্ম। আপনাদের এই জিনিসগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এই জিনিসগুলো কিন্তু আপনাদের লাগবে। তাহলে নজরুলের প্রকাশিত প্রথম রচনা বা ছোট গল্প, যেটা বাউন্ডুলের আত্মকাহিনী। অর্থাৎ নজরুল, আমরা একটু পরে বলবো যে বাংলা সাহিত্যে নজরুল কিন্তু কাহিনীকার বা কথা সাহিত্যিক হিসেবে প্রবেশ করেন। অর্থাৎ নজরুল সাহিত্যের আঙ্গনে প্রবেশ করেন কিন্তু কথা সাহিত্যিক হিসেবে। কিন্তু রবীন্দ্র প্রভাবে বা রবীন্দ্রনাথের প্রলয়ে পড়ে এবং সত্যেন্দ্রনাথ গুপ্ত সহ তৎকালীন সময়ে যে কবিরা ছিল, বিশেষ করে মুজাফফর আহমেদ, এদের প্রভাবে প্রভাবিত হয়ে নজরুল কিন্তু কথা সাহিত্যিক থেকে কিসে রূপান্তরিত হয়, কথা সাহিত্যিক থেকে তিনি কিন্তু কবি মধ্যে রূপান্তরিত হয়। এই কারণে আমরা দেখি নজরুলের প্রথম কিন্তু যে রচনাটা, এটা কিন্তু কবিতা ছিল না। প্রথম যে রচনা, এটা ছিল ছোট গল্প। অর্থাৎ তিনি কাহিনী নিয়ে কিন্তু তিনি ছোট গল্প রচনা করতেন। কাহিনীকে কেন্দ্র করে কিন্তু আখ্যানমূলক ছোট গল্প তিনি রচনা করেছিলেন। তার প্রথম যে রচনা, এটা ছিল কিন্তু ছোট গল্প। এটা একটু মনে রাখবেন। কাজী নজরুল ইসলামের সাহিত্যে প্রবেশ কিন্তু কবি হিসেবে না, তিনি কিন্তু চেয়েছিলেন উপন্যাস বা ছোট গল্প লিখে খ্যাতি অর্জন করতে। কিন্তু এই যে রবীন্দ্রনাথ ঠাকুর এবং সত্যেন্দ্রনাথ দত্ত, মুজাফফর আহমেদ, মহিতুলাল মজুমদার, এদের প্রভাবে প্রভাবিত হয়ে নজরুল কিন্তু কথাশিল্পী থেকে কবিতে রূপান্তরিত হন। তাহলে প্রথম যে ছোট গল্প, সেটা ছিল প্রথম যে প্রকাশিত রচনা, সেটা ছিল ছোট গল্প, সেটা ছিল বাউন্ডুলের আত্মকাহিনী। এবং এই বাউন্ডুলের আত্মকাহিনীর মধ্যে প্রথম প্রকাশিত যে গল্প বা গল্প গ্রন্থ ছিল, সেটা ছিল বাউন্ডুলের আত্মকাহিনী। যে গল্পের গ্রন্থের মধ্যে সেটা ছিল বেতহাদ্দান। তাহলে প্রথম প্রকাশিত কবিতা মুক্তি, প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ অগ্নিবীণা, প্রথম প্রকাশিত নাটক যেটা ছিল ঝিলিমিলি, প্রথম প্রকাশিত উপন্যাস বাঁধনহারা, প্রথম প্রকাশিত প্রবন্ধ তুর্ক মহিলার ঘুমটা খোলা, আর প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ ছিল যুগবাণী, এবং প্রথম প্রকাশিত পত্রিকা ছিল দৈনিক নবযুগ। তাহলে আমাদের নজরুলের যে কাব্য, আমাদের বাংলা সাহিত্যে নজরুল কিন্তু কবি হিসেবে সর্বাধিক পরিচিত। তাহলে নজরুলের দিকে যদি প্রশ্ন আসে, অবশ্যই কবি থেকে কিন্তু সবচেয়ে বেশি প্রশ্ন আসবে। অর্থাৎ আমি যদি স্টার দিয়ে দিই, তাহলে 3 স্টার হচ্ছে আপনার কাব্যগ্রন্থ নিয়ে। তাহলে আমরা একটু প্রথমে
শেখ নজরুলের যে কাব্যগ্রন্থগুলো, সেই কাব্যগ্রন্থগুলোর একটু বিশ্লেষণ আমরা দেখি। বাংলা সাহিত্যে কবি হিসেবে নজরুল একটি বিশিষ্ট স্থান দখল করে আছেন। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর তার কবি জীবনের চরম উৎকর্ষ সময়ে নজরুলের সাহিত্য ক্ষেত্রে বাংলা সাহিত্যে প্রবেশ এবং নজরুলের যে সর্বব্যাপী যে প্রতিভা, সেই প্রতিভা দ্বিধাহীন চিত্রে আত্মসমর্পণ করে কাব্য সরস্বতীর আরাধ্য সাধন করেছিলেন নজরুল। সে সময় তিনি বাংলা সাহিত্যে অগ্নিবীণা কাব্য হাতে নিয়ে বিদ্রোহী বেশে প্রবেশ করেন এবং রবীন্দ্র প্রভাবকে অনেকাংশে অস্বীকার না করেও তার কাব্যে যে বিশেষ সুর এবং স্বরে বিশিষ্ট, এই কথা অস্বীকার করা কিন্তু আমাদের সত্যের অপলাপ হবে। তাহলে প্রথম মহাযুদ্ধের পরে অগাস্ট বিপ্লবের আরম্ভকালে নজরুল সাহিত্য বাংলা সাহিত্যের মধ্যে উদয় এবং অস্ত হয়েছে। এরপর রোগে আক্রান্ত হওয়ায় তার কবিকণ্ঠ পুরোপুরি স্তব্ধ হয়ে যায় এবং এই সময়কালে ব্যাধিতে আক্রান্ত হওয়ার পরে আমরা দেখি নজরুল 3টা গ্রন্থ প্রকাশিত হয়। একটা হলো নতুন চাঁদ, একটা হলো সওগাত, শেষ সওগাত এবং একটা ছিল মরুভাস্কর। তাহলে এই তিনটা সাহিত্য কিন্তু নজরুলের বাক স্তব্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু প্রকাশিত হয়। তাহলে এগুলো একটু মনে রাখবেন। তাহলে আগস্ট বিপ্লবের পূর্বে প্রকাশিত তার কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে অগ্নিবীণা, দুলনচাপা, বিশ্বেরবাসী, ছায়ানট, পূবের হাওয়া, চিত্রনামা, সাম্যবাদী, সর্বহারা, ফণিমনসা, সিন্ধু হিল্লোল, চক্রবাক, জিঞ্জির, সন্ধ্যা ও প্রলয়শিখা। তাহলে এই প্রত্যেকটা কাব্যগ্রন্থের মূল সুর এবং স্বর কিন্তু একই। কবির বিদ্রোহীরূপ এই সকল কাব্যগ্রন্থের মধ্যে একদিকে যেমন কবির বিদ্রোহীরূপ প্রধান পুরস্কৃত, অন্যদিকে প্রেম এবং দ্রোহ কিন্তু এই কাব্যগুলোর মধ্যে আমরা দেখি। তাহলে তার এই প্রেমের মধ্যে ছিল দেশপ্রেম, মানুষের প্রতি মানুষের একটা প্রেম, একটা চিত্র আমরা দেখি। এছাড়াও তার সমাজনীতি, রাজনীতি এবং ধর্মনীতি প্রভৃতি বিষয়বস্তুকে আশ্রয় করে নজরুল তার কাব্যগ্রন্থগুলো মধ্যে তার যে বিক্ষোভ, তার যে আশা, তার যে নৈরাশ্য, তার যে হতাশা, তার যে আবেগ, এই আবেগ প্রকাশ করেছেন। অন্যদিকে আমরা দেখি ধুলন ছাপা, ছায়ানট, পূবের হাওয়া, সিন্ধু হিল্লোল এবং চক্রবাকের মধ্যে প্রেমের কবি হিসেবে নজরুল নিজেকে উপস্থাপন করেছেন। এক্ষেত্রে তিনি মানবিক প্রেম, বাৎসল্য, প্রকৃতি প্রেম ইত্যাদি বিষয়গুলো তার এই সকল গ্রন্থের মধ্যে উপজীব্য হিসেবে স্থান দিয়েছেন। চিত্রনামা এবং মরুভাস্কর ছিল জীবনীভিত্তিক রচনা, যেটা আমি একটু আগে বললাম যে চিত্রনামা ছিল দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে নিয়ে, আর মরুভাস্কর ছিল আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে মূলত তার এই কাব্যগ্রন্থগুলো রচিত। তাহলে নজরুল প্রথম দিকে যখন কবিতা লেখা শুরু করেন তখন তার কাব্যের মধ্যে বালাদ বা গাথার প্রাধান্য ছিল সবচেয়ে বেশি এবং তিনি অধিকাংশ ক্ষেত্রে মুক্তক, স্বরবৃত্ত, ছন্দ ব্যবহার করতেন। তাহলে মনে রাখবেন, আমাদের দেখি কাজী নজরুল ইসলাম অক্ষরবৃত্ত ছন্দ ব্যবহার করতেন এবং তিনি মুক্তক, মাত্রাবৃত্ত ছন্দে কিন্তু তার কবিতার প্রয়োগ করেন। আর নজরুলের ক্ষেত্রে আমরা দেখি মুক্তক, স্বরবৃত্ত ছন্দের ব্যবহার করেন। নজরুল তার প্রথম সাহিত্যে, যে আমি একটু আগে বললাম, নজরুল কিন্তু সাহিত্যে আঙ্গিনে প্রবেশ করেন কিন্তু কথাশিল্পী হিসেবে, অর্থাৎ কথা সাহিত্যিক হিসেবে, যেটা আমরা জানতে পারি নজরুল জীবনীকার শৈলজানন্দ মুখোপাধ্যায়ের সাক্ষ্য থেকে। অর্থাৎ তিনি বলেছেন যে আমরা নজরুলকে দেখি তিনি ছোট গল্প লেখাতে প্রাথমিক সন্নিবেশ স্থাপন করেছিলেন। এই কারণে নজরুল তার ছোট গল্পগুলোর প্রথম দিকে যে ছোট গল্প, এই ছোট গল্পগুলোর মধ্যে তিনি কাহিনীকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন। তাহলে নজরুলের যে কাব্য, এই কাব্যের বিষয়বস্তু এবং গঠন রীতিকে ধরে আমরা আলোচনার সুবিধার্থে নজরুলের কাব্যগ্রন্থগুলো আমরা একটু আলোচনা করব। এক্ষেত্রে আমাদের যে বিষয়টা প্রাধান্য পেয়েছে এখানে হচ্ছে কাব্যের বিষয়বস্তু এবং গঠন রীতি। তাহলে এই দুইটা বিষয় আপনারা একটু বিশেষভাবে মনে রাখবেন, কারণ আমাদের বললাম যে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অনার্স বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিন্তু নজরুলের কাব্যগ্রন্থগুলো পাঠ্য বিষয়। এখানে অগ্নিবীণা রয়েছে, সাম্যবাদী রয়েছে, দুলন চাপা, এখন চক্রবাক, এগুলো কিন্তু আমাদের পাঠ্য বিষয়। তো এখানে ক্ষেত্রে আমাদের যদি প্রশ্ন করতে হয় বা আমাদের যদি প্রশ্ন করে, বিষয়বস্তু, কাঠামো এবং গঠনশৈলীর উপর কিন্তু বিশেষভাবে জোর দিতে হবে এবং এখান থেকে কিন্তু পড়তে হবে। তো আমরা একটু এই বিষয়টার উপর প্রাধান্য দিয়ে আমরা একটু দেখি এই কাব্যগ্রন্থগুলো আমরা একটু আলোচনার মধ্যে দেখি। তাহলে প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা। তাহলে কাজী নজরুল ইসলামের সর্বাপেক্ষা প্রসিদ্ধ এবং সর্বাধিক প্রচারিত যে কাব্যগ্রন্থ সেটা ছিল অগ্নিবীণা কাব্য। এটি প্রকাশিত হয় 1329 সাল এবং 1922 সালের কার্তিক মাসে। তাহলে সাল ইংরেজি এবং বাংলা দুইটা মনে রাখতে হবে। তাহলে 593 যদি বিয়োগ দিই ইংরেজি থেকে, তাহলে আমরা এটা জানতে পারবো। তাহলে নজরুল তার কবিতার মধ্যে যে ছন্দ সবচেয়ে কম ব্যবহার করেছেন সেটা ছিল অক্ষরবৃত্ত ছন্দে, এবং বলা উচিত যে অগ্নিবীণা কাব্যের মধ্যে তিনি একটি কাব্য
একটি কবিতাও তিনি অক্ষরবৃত্ত ছন্দে ব্যবহার করেননি। এক্ষেত্রে তিনি স্বরবৃত্ত এবং মাত্রাবৃত্ত ছন্দের ব্যবহার করেছেন। বলা বাহুল্য নজরুল তার কৈশোরকালে যে ছন্দ সবচেয়ে বেশি ব্যবহার করতেন সেটা ছিল মুক্তক স্বরবৃত্ত ছন্দ। আমরা একটু আগে আলোচনা করেছিলাম। তাহলে নজরুল তার যে অগ্নিবীণা যে কাব্য, অগ্নিবীণা কাব্যের অগ্নিবীণা নামটি তিনি গ্রহণ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের গীতালির 55 নং কবিতা থেকে, যেখানে তিনি বলেছেন, অগ্নিবীণা বাজাও তুমি কেমন করে, আকাশ কাঁপে তারার আলোর গানের ঘুরে। এখানে যে অগ্নিবীণা যে নামটা, অগ্নিবীণা নাম থেকে মূলত কাজী নজরুল ইসলাম তার অগ্নিবীণা কাব্যের অগ্নিবীণা নামটি গ্রহণ করেছেন। তিনি যে শুধু অগ্নিবীণা থেকে গীতালি থেকে অগ্নিবীণা নামটি গ্রহণ করেছেন সেটা না, ভাব ভাষা এবং ছন্দ দিক থেকেও অগ্নিবীণা কাব্যের উপরে রবীন্দ্রনাথের যে বলাকা যে কবিতা, সেই বলাকা কবিতার প্রভাব স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। তাহলে এখানে আমি দুইটা ইনফরমেশন দিলাম। একটা হলো রবীন্দ্রনাথের অগ্নিবীণা, আমাদের কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থের নামটি নেওয়া হয়েছে রবীন্দ্রনাথের গীতালির 55 নং কবিতা থেকে। আর ভাব ভাষা ছন্দের দিক থেকে রবীন্দ্রনাথের বলাকা কাব্যের প্রভাব কিন্তু অগ্নিবীণা কাব্যের মধ্যে রয়েছে। এটা আমি কোথা থেকে নিয়েছি এটা আমি তথ্যসূত্রটা লাস্টের দিকে বলবো। তাহলে অগ্নিবীণা কাব্য জানি, অগ্নিবীণা কাব্যের গ্রন্থের মধ্যে 12টি কবিতা রয়েছে। এই কবিতার মধ্যে প্রথম যে কবিতা সেটা ছিল প্রলয় উল্লাস, এবং শেষ যে কবিতা সেটা ছিল মুহররম। এখানে রটা একসাথে চলে আসছে, রটা আলাদা হবে। তাহলে এছাড়া বিদ্রোহী, রক্তাম্বর ধারিণী মা, আগমনী, ধূমকেতু, কামাল পাশা, আনোয়ার, রণভেরি, সাদিল আরব, খেয়াপাড়ের তরুণী, কুরবানি, মুহররম এবং এছাড়াও একটি উৎসর্গ কবিতা রয়েছে। আমরা এই কবিতাগুলো আমরা বিশ্লেষণ করব, এই কবিতাগুলো সম্পর্কে আমরা জানব। তাহলে অগ্নিবীণা কাব্যগ্রন্থের মধ্যে নজরুল যে সর্বাধিক যে বিখ্যাত যে কবিতা সেটা ছিল বিদ্রোহী কবিতা। এই বিদ্রোহী কবিতা যে আলোড়ন তুলেছিল, সে আলোড়নটি তৎকালীন সময়ে নজরুলের নামের পূর্বে ভূষণের মতো কাজ করে, এবং এই আলোড়নের মাধ্যমে আমরা নজরুলকে বিদ্রোহী কবি হিসেবেও কিন্তু দেখি। বস্তুত এই কবিতাটি ছিল নজরুলের জীবন এবং কবি মানুষের একটি বিশিষ্ট প্রতিনিধি। অর্থাৎ নজরুল তার জীবনকে যেভাবে পরিচালনা করতে চেয়েছেন, স্বদেশের পক্ষে, স্বদেশকে স্বাধীন করতে, স্বদেশের শৃঙ্খল মুক্ত করতে এবং পরাধীনতার শৃঙ্খল থেকে স্বদেশকে রক্ষা করতে, এর একটা প্রতিচ্ছবি, এর একটা বহিঃপ্রকাশ নজরুল দিয়েছেন তার বিদ্রোহী কাব্যগ্রন্থে, বিদ্রোহী কবিতার মধ্যে। কবিতাটি রচিত হয় 1921 সালের দুর্গাপূজার সময়ে, অর্থাৎ 1921 সালের ডিসেম্বরের 25 তারিখের কোনো এক রাত্রে কাজী নজরুল ইসলাম এই কবিতাটি রচনা করেন, এবং তিনি ওই কবিতাটি রচনাকালীন সময়ে কলকাতার 3-4 তালতলার লেনের বাড়ির নিচের তলায় বসে এই বিদ্রোহী কবিতাটি রচনা করেন। পরবর্তীতে 1922 সালের 6 জানুয়ারি বিজলিতে, যেটা সম্পাদক ছিল নলিনীকান্ত দাস। আমি আগে কিন্তু ইতিহাসগুলো বর্ণনা করেছিলাম, কার সাথে কিসের সম্পর্ক এবং নজরুলের সাথে কিভাবে কি সম্পর্ক এগুলো বর্ণনা করেছি। তাহলে এই যে বিজলি পত্রিকার প্রকাশের মাধ্যমে এটি প্রকাশিত হয়। এই বিদ্রোহী কবিতার মধ্যে 14টি ছোট বড় স্তবক রয়েছে এবং 141টির মতো পংক্তি রয়েছে, এবং এই বিদ্রোহী কবিতার মধ্যে নজরুল আমি শব্দটা ব্যবহার করেন 145 বার। তাহলে এখানে একটা কথা কিন্তু প্রচলিত রয়েছে, সেটা হলো তৎকালীন সময়ে বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির অফিসে মানসী নামে একটা পত্রিকা প্রকাশিত হতো। সে মানসী পত্রিকা প্রকাশের জন্য মুজাফফর আহমেদ আমি নামে একটি পুথিকা নজরুলকে পড়ে শোনান। তো ধারণা করা হয় বা অনেকের মতে নজরুল সেই আমি পুথিকার ভাব সম্পদ থেকে ধার গ্রহণ করে, আমি শব্দটা গ্রহণ করে তার বিদ্রোহী কবিতার মধ্যে আমি শব্দটা 145 বার ব্যবহার করেছেন। আবার অনেক সাহিত্যিকদের মধ্যে, যদিও নজরুল ধরে নিলাম যে মুজাফফর আহমেদের কথার সঙ্গে যে নজরুল আমি শব্দটা মুজাফফর আহমেদের আমি কথিকা থেকে নিয়েছেন, কিন্তু সেটা তার ব্যক্তি স্বাতন্ত্র্যবোধের দিক দিয়ে নজরুল যে বিদ্রোহী কবিতার সে আমি কিন্তু সামাজিক এবং রাজনৈতিক চেতনা জ্ঞান সম্পন্ন একজন সচেতন আমি। তাহলে নজরুলের এই কবিতার সাথে আমেরিকান কবি ওয়াল্ট হুটম্যানের কবিতা ওয়ান সেলফ আই সিং এর মানব চিত্রের কিন্তু মিল রয়েছে। এটা মনে রাখবেন যে পাশ্চাত্য যে প্রভাব, আমাদের পাশ্চাত্য প্রভাব নিয়ে আমরা আলোচনা করি, তাহলে পাশ্চাত্য প্রভাবের ক্ষেত্রে দেখা যাচ্ছে ওয়াল্ট হুটম্যানের কবিতা ওয়ান সেলফ আই সিং কবিতার মানব যে চিত্র, সে মানব চিত্রের সাথে নজরুলের আমি বিদ্রোহী কবিতার আমির একটা সামঞ্জস্যপূর্ণ রয়েছে। তাহলে
নজরুলের বিদ্রোহী কবিতার মধ্যে প্যান্টেসিজমের একটা প্রভাব রয়েছে। এখন বিষয়টা হলো এই প্যান্টেসিজমটা কি? তাহলে প্যান্টেসিজমটা হলো আচ্ছা আমি একটু এখানে লিখি প্যান্টেসিজম। তাহলে আমরা একটু প্যান্টেসিজম নিয়ে আলোচনা করি। তাহলে প্যান্টেসিজম হলো যখন কবিতার মধ্যে যখন কবিতায় ঈশ্বরকে, মনে রাখবেন ঈশ্বরকে প্রকৃতির মাধ্যমে কল্পনা করা হয়, অর্থাৎ যখন একটা কবিতার মধ্যে ঈশ্বরকে প্রকৃতির মাধ্যমে কল্পনা করা হয় তাকে বলা হয় প্যান্টেসিজম। আবার অর্থাৎ বলা যায় যে প্যান্টেসিজমের মূল ভাব বা মূল বক্তব্য হলো প্রকৃতি ঈশ্বর, প্রকৃতি ঈশ্বর। ধরে নজরুলের বিদ্রোহী কবিতায় প্যান্টেসিজমের একটা প্রভাব কিন্তু আমরা দেখি, এবং এই প্যান্টেসিজমের মাধ্যমে নজরুল এখানে ঈশ্বরকে কল্পনা করেছেন প্রকৃতি রূপে। এছাড়াও তার এই কবিতার মধ্যে শেলির প্রমেথিউস, যে প্রমেথিউস রয়েছে সেই প্রমেথিউসের যে মহাবিদ্রোহ, সেই মহাবিদ্রোহের একটা ছায়া কিন্তু আমরা দেখি। প্রমেথিউসের মধ্যে কিন্তু ঈশ্বরের বিরুদ্ধে গিয়ে এখানে ঈশ্বরকে কিন্তু কল্পনা করা হয়েছিল একটা বিদ্রোহ স্বরে। নজরুলের বিদ্রোহী কবিতার মধ্যেও আমরা সেভাবে দেখি যে নজরুল এই আমির মাধ্যমে সেই ঈশ্বরকে ভেদ করে তিনি কল্পনা করেছেন, এবং তিনি হচ্ছে বিভিন্ন রূপক ভূষণ এখানে ব্যবহার করেছেন, যেখানের মাধ্যমে তিনি, আমি বলতে নজরুল তার যে ব্যক্তিগত যে ছায়া, ব্যক্তিগত যে প্রতিবিম্ব, সেই প্রতিবিম্বের একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাহলে এ কারণে নজরুলকে কিন্তু শেলী বলা হয়, বাংলার শেলী বলা হয় কাকে? নজরুলকে। এটা মনে রাখবেন, কারণ নজরুলের প্রমিথিউস, শেলীর যে প্রমিথিউস, সেই প্রমিথিউসের মহাবিদ্রোহের একটা প্রভাব কিন্তু নজরুলের কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে। এরপরে দ্বিতীয় আমরা দেখি প্রলয় উল্লাস। এই প্রলয় উল্লাস কাব্যগ্রন্থের মধ্যে, এই প্রলয় উল্লাস কাব্যগ্রন্থ ছিল নজরুলের অন্যতম শ্রেষ্ঠ একটি কবিতা। 1921 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের মাধ্যমে রাশিয়ায় আমরা দেখি নতুন একটা প্রভাব, বলিশেভ বিপ্লব বা অক্টোবর বিপ্লবের একটা প্রভাব আমরা দেখি। তাহলে এই যে রুশ বিপ্লব বা বলিশেভ বিপ্লব, এই বিপ্লবের প্রভাব কিন্তু নজরুলের চিত্তের মধ্যে ধারণ করে, এবং নজরুল কল্পনা করলেন যে যেহেতু বিপ্লবের মাধ্যমে শাসনের যবনিপাত ঘটেছে, একইভাবে বাংলার ক্ষেত্রেও কিন্তু আমরা যদি বিপ্লব যদি করি, তাহলে বিপ্লবের মাধ্যমে আমাদের বাংলায় কি হবে? ইংরেজ শাসনের পতন হবে। এবং এই কারণে নজরুল দীপ্তকণ্ঠে ঘোষণা করলেন যে তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতন উড়ে কালবৈশাখীর জল। অর্থাৎ নজরুল এখানে পুরাতন বিষয়টাকে বাদ দিয়ে নতুনভাবে পুরাতন বিষয়ের পুরাতন ধ্বংস ঘটিয়ে নতুন বা নবতর এক জীবনের আহ্বান করার জন্য তিনি দেশবাসীকে ডাক দিয়েছেন, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতন উড়ে কালবৈশাখীর জ্বর। তাহলে এর সাথে কিসের প্রভাব রয়েছে? রুশ বিপ্লবের একটি প্রভাব রয়েছে। এই রুশ বিপ্লবের প্রভাবের পরে আমরা দেখি তৎকালীন বাংলার সমাজের মধ্যে খিলাফত এবং অসহযোগ আন্দোলন সংগঠিত হয়, এবং এই খিলাফত এবং অসহযোগ আন্দোলন নজরুলের কবি মানুষের ক্ষেত্রে গভীরভাবে আলোড়িত করেছিল। এই ক্ষেত্রে নজরুল চেষ্টা করেছেন তৎকালীন সময়ে হিন্দু এবং মুসলমানদের মধ্যে যাতে একটা ঐক্য স্থাপন করা হয়। এই ঐক্য স্থাপন করার ফলবর্তী হিসেবে নজরুল তৎকালীন হিন্দু সংস্কৃতি এবং মুসলিম তমদ্দুনের সমন্বয়ে ভারতীয় সংস্কৃতির গৌরব ফুটিয়ে তোলেন তার কামাল পাশা এবং শাতুল আরব কবিতার মধ্যে। তাহলে সমিল মুক্ত ছন্দে লেখা কামাল পাশা কবিতা, মনে রাখবেন, সমিল মুক্ত ছন্দে লেখা তার কামাল পাশা কবিতা। জনগণের প্রতিনিধি হিসেবে কামাল পাশা নজরুলের কল্পনাকে অনুপ্রাণিত করেছিলেন। অর্থাৎ নজরুল চিন্তা করেন কামাল পাশা যেভাবে তুরস্ককে স্বাধীন করেছিল, একইভাবে নজরুল বাংলাদেশ এবং ভারতীয় উপমহাদেশের মধ্যে ব্রিটিশ শাসন প্রতিরোধ করার জন্য বা ব্রিটিশ শাসন বাদ দেওয়ার জন্য কামাল পাশার মতো একজন প্রতিনিধিকে তিনি কল্পনা করেছেন। এছাড়া আমরা শাতুল আরব কবিতার মধ্যে আমাদের যে স্বাধীনতার, নজরুল যে স্বাধীনতার যে আকাঙ্ক্ষা, সে স্বাধীনতার আকাঙ্ক্ষা কথা তিনি স্পষ্ট করে বলেছেন। এবং এই কবিতার মধ্যে তিনি আরবের বেদনায় ব্যথিত হয়ে আরবের যে শিজ্জবীর্য, সে শিজ্জবীর্যকে স্মরণ করার জন্য উদাত্ত চিত্তে শ্রদ্ধায় তিনি আহ্বান করেছেন। এই কবিতার মধ্যে দ্বিজেন্দ্রলাল রায়ের মেবার পাহাড় গানটির অনুরণ স্পষ্ট।
তাহলে সাতল আরব কবিতার মধ্যে দ্বিজেন্দ্রলাল রায়ের যে মেবার পাহাড় যে গানটা ছিল, সে মেবার পাহাড় গায়ের অনুকরণ তিনি করেছেন। এবং এছাড়াও লর্ড বাইরনের যে ডন জুয়ান যে কবিতা, সেই কবিতার এই প্রভাব সুস্পষ্টভাবে সাতল আরব কবিতার মধ্যে আমরা দেখি। কারণ লর্ড বাইরন তার এই ডন জুয়ান কবিতার মধ্যে শেষ স্তবকের মধ্যে মুক্তির পিপাসার কথা বলেছেন। একইভাবে নজরুল সাতল আরব কবিতায় মুসলমানদেরকেও এই শৃঙ্খলাবদ্ধ জীবন থেকে বাদ দিয়ে দেশের স্বাধীনতার মুক্তি সংগ্রামে অংশগ্রহণ করার উদাত্ত চিত্রে আহ্বান করেছেন। রণবেরি খেয়াপাড়ের তরুণী, আনোয়ার, কুরবানি, মহরম এই কবিতাগুলোর মধ্যে কবি তৎকালীন সময়ে মুসলমান সমাজের যে দীনতা, ভীরুতা এবং ব্যর্থতা, সে ব্যর্থতা, দীনতা এবং ভীরুতার দিকে মুসলমানদের দৃষ্টি আকর্ষণ করে তাদের সংখ্যাহরণ মন্ত্রে উদ্বুদ্ধ হতে বলেছেন এবং তিনি তাদেরকে উদাত্ত চিত্তে ডাক দিয়েছেন দেশের মুক্তরণে অংশগ্রহণ করতে। পরবর্তীতে আমরা দেখি নজরুলের দুলন চাপা কাব্যগ্রন্থ। এটি ছিল নজরুলের দ্বিতীয় কাব্যগ্রন্থ। অর্থাৎ নজরুল অগ্নিবীণা কাব্যগ্রন্থের মধ্যে বিদ্রোহীর মর্মবেদনার মাধ্যমে নজরুল প্রেম চেতনাকে তেমনভাবে উপলব্ধি করতে পেরেছেন, কিন্তু প্রেম চেতনাকে তিনি প্রকাশ করতে পারেননি। তার যে প্রেম চেতনার যে অতিপ্ত চিত্র, এটা কেঁদে ওঠে এবং পরবর্তীতে দুলন চাপার মধ্যে তার প্রেম চেতনাটার প্রকাশ পায় এবং এই প্রেম চেতনাটা নজরুল প্রকাশ করেন আজ সৃষ্টি সুখের উল্লাসে মাধ্যমে আত্মহারা হয়ে। তাহলে আমরা 1923 সালে দেখি, 1923 সালে নজরুল প্রেসিডেন্সি জেলে বন্দী ছিলেন। কারণ ধূমকেতু পত্রিকায় আনন্দময়ী আগমনী নামে তিনি একটা কবিতা লিখেন এবং এই কবিতা প্রকাশের ফলে ব্রিটিশ সরকার নজরুলকে রাজদ্রোহের অভিযোগে 1 বছর সশ্রম কারাদণ্ড দিয়ে নজরুলকে কারাগারের মধ্যে আবদ্ধ করে রাখেন। এর আগে 1922 সালের ফেব্রুয়ারি মাসে নজরুল কুমিল্লায় যান এবং সেখানে তিনি বীরেন্দ্র সেনগুপ্তের বিধবা জেঠিমা গিরিবালা দেবীর কন্যা প্রমীলা দেবী, যার নাম ছিল, আমরা একটু আগে বললাম যে প্রমীলা দেবীর সাথে প্রণয় সম্পর্ক স্থাপন করেন। এবং তারও আগে 1921 সালে তিনি কুমিল্লা যান এবং কুমিল্লায় আলী আকবর খানের যে ভগ্নী, আলী আকবর খানের ভগ্নী সাথে বিবাহ বন্ধনে চুক্তি হলে নজরুল চিরকালের মতো ওই জায়গায় ত্যাগ করেন। এটা আমরা একটু আগে হিস্ট্রির মধ্যে বললাম। তো এটা বলার মূল কারণ হলো দুলন চাপা কাব্যের প্রেক্ষাপট, অর্থাৎ এই কাব্যটা রচনার প্রেক্ষাপটটা আমরা একটু দেখার জন্য মূলত এই কথাগুলো বলা। তাহলে নজরুলের প্রথম জীবনের ব্যর্থতা এবং প্রমীলার সঙ্গে প্রণয়, পরবর্তীতে বিয়ে, এই যে তার জীবনের যে একটা পরিবর্তন, এই পরিবর্তনের প্রভাব দেখা যায় তার দুলন চাপা কাব্যগ্রন্থের মধ্যে। এবং এখানে কবির প্রেম সম্পর্কিত যে মানসিক অস্থিরতা, সে মানসিক অস্থিরতার একটা প্রকট বিকাশ আমরা দেখি দুলন চাপা কাব্যগ্রন্থের মধ্যে। তিনি কুমিল্লাবাসী জৈনক উকিলের কাছে শুনেন প্রমীলার ডাকনাম ছিল দুলন আর ধুলি ছিল এই নামের অপভ্রংশ। অর্থাৎ আমাদের সমাজের মধ্যে আমাদের যে নামটা থাকে মূল নাম, এই মূল নামটা অপভ্রংশ হয়ে আমরা বিচ্যুতি করে আমরা অন্য নামে ডাকি। ঠিক একইভাবে প্রমীলা দেবীর নাম ছিল দুলন এবং দুলন থেকে অপভ্রংশ হয়ে তাকে কিন্তু ধুলি ডাকা হইতো। তো নজরুল কিন্তু তাকে 2 নামে ডাকতেন। এই কাব্যগ্রন্থটির নামকরণ ক্ষেত্রে নজরুল দুলনের সেই দুলন চাপা বা দুলনের নামটা গ্রহণ করেন। এই কাব্যের অন্তর্গত বিখ্যাত কিছু কবিতা রয়েছে, যেমন বেলা শেষে, পৌষ, পুবের চাতক, পূজারিণী, অভিশাপ, সাধের ভিখারিণী, কবিরানী, আশা ও শেষ প্রার্থনা। তাহলে এই কাব্যের শ্রেষ্ঠ কবিতা হলো পূজারিণী কবিতা, যেটা দুলন চাপা কাব্যগ্রন্থের অন্যতম একটা, দুলন চাপা কাব্যগ্রন্থের শ্রেষ্ঠ কবিতা। পরবর্তীতে আমরা দেখি নজরুল বিশেরবাসী নামে একটি কাব্যগ্রন্থ লিখেছেন, যে বিশেরবাসী কাব্যের সুর এবং স্বর তিনি অগ্নিবীণা কাব্যগ্রন্থে নিয়েছেন। বলা হয়ে থাকে অগ্নিবীণা কাব্যটি কাজী নজরুল ইসলাম 2 খণ্ডে প্রকাশ করার জন্য তখন চিন্তা করেছিলেন। অর্থাৎ আমরা এখন দেখি আমাদের যে কোনো মুভি এখন প্রকাশ হলে 1st পার্ট, 2nd পার্ট এরকম 2টা পার্ট থাকে, ঠিক আছে, যে কোনো মুভি। তো নজরুল ওই সময়কালে চিন্তা করেছিলেন তিনি অগ্নিবীণা কাব্যগ্রন্থের 2য় সংস্করণ বা দ্বিতীয় সংকলনের জন্য 2য় সংস্করণ প্রকাশ করবেন। যে চিন্তা সেই কাজ, নজরুল 2য় সংস্করণের জন্য কবিতা লিখেন, কিন্তু পরবর্তীতে তিনি আর সেই সংস্করণটা বের করেন নাই। তিনি পরবর্তীতে অগ্নিবীণা কাব্যেরই সমগোত্রীয় হিসেবে তিনি বিশেরবাসী নাম দিয়ে তার 2য় সংস্করণটা বিশেরবাসী নাম দিয়ে প্রকাশ করেন। এবং এই বিশেরবাসীটা
নজরুল দুইটা সংস্করণে প্রকাশ করেন। প্রথম যে সংস্করণ এটা ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়, এটি ছিল দ্বিতীয় বাজেয়াপ্ত গ্রন্থ এবং প্রথম বাজেয়াপ্ত কাব্যগ্রন্থ। বিশেরবাসী কাব্যগ্রন্থটি নজরুলের অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় খণ্ডের একটি সংস্করণ। এটা আমি বললাম আপনাদেরকে, মনে রাখবেন যে বিশেরবাসী কাব্যগ্রন্থটি কিসের সংস্করণ ছিল? অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় সংস্করণের নাম ছিল কিন্তু বিশেরবাসী কাব্যগ্রন্থি। তার পরবর্তীতে আমরা দেখি ভাঙার গান। এই ভাঙার গানের সুর এবং স্বরের ক্ষেত্রে অগ্নিবীণা এবং বিশেরবাসীর সমগোত্রীয়। এই বইটি স্বাধীনতা সংগ্রামের অন্যতম যোদ্ধা মেদিনীপুরবাসীর উদ্দেশ্যে নিবেদিত করেছেন। অর্থাৎ নজরুল দেখেছেন নজরুলের চিত্রে স্বাধীনতার যে আকাঙ্ক্ষা এবং যে চিত্র, স্বাধীনতার জন্য যে উদ্বেগ, স্বাধীনতার জন্য যে আত্মত্যাগ, এটা আত্মত্যাগটা তিনি দেখতে পান মেদিনীপুরবাসীর মধ্যে। এবং এই মেদিনীপুরবাসীর আত্মত্যাগের কথা, স্বাধীনতার প্রতি তাদের যে বিস্মরণ, এই বিস্মরণের দিকে আকৃষ্ট হয়ে নজরুল তার ভাঙার গান কাব্যগ্রন্থটি লেখেন। এবং এই কাব্যগ্রন্থের প্রথম সংস্করণে কিন্তু ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেন। নজরুল ভাঙা গানের মধ্যে তার যে বিদ্রোহী যে ভাব চেতনা, এই বিদ্রোহী ভাব চেতনার ব্যাপক প্রভাব আমরা লক্ষ্য করি। তৎকালীন সময়ে অসহযোগ আন্দোলনের সময় এই ভাঙার গানটি কিন্তু রচিত করা হয়। বিপ্লবের মধ্যে স্বাধীনতা লাভের আকাঙ্ক্ষায় নজরুল বিপ্লবের পক্ষে সমর্থন দেন এবং উচ্চকণ্ঠে তিনি ঘোষণা করেন, কারারই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকেল পূজার পাষাণ বেদী, উড়েও তরু নিশান বাজাতোর প্রলয় বিশান, ধ্বংস নিশান উরুক প্রাচীর বেদী। তাহলে মেদিনীপুর ভাষীর জন্য তিনি দীপ্তকণ্ঠে কারারই লৌহ কপাট ঘোষণা করেন। তো ইংরেজি সাহিত্যে এই যে দীপ্তকণ্ঠে যে ঘোষণা, এই দীপ্তকণ্ঠের যে ঘোষণাটি, এ ধরনের কবিতাগুলোকে কিন্তু টপিক্যাল পয়েট হিসেবে আখ্যায়িত করা হয়। এখন আমরা একটু দেখি এই টপিক্যাল পয়েটটা কি। তাহলে আমি যদি আপনাদেরকে এমসিকিউ পদ্ধতিতে এগুলা দিতাম, তাহলে আপনারা হয়তো এই বিষয়গুলো বুঝতে পারতেন না। যা আমি লিখে দিতাম যে টপিক্যাল পয়েটের লেখা কোন কবিতা, ভাঙার গান, কিন্তু টপিক্যাল পয়েটের প্রেক্ষাপট রচনাটা কি, এটা কিন্তু আপনারা কিন্তু তখন বুঝতে পারতেন না। এই কারণে হচ্ছে যে কাহিনী কেন্দ্রিক লেখাগুলো নিয়ে আসা। তাহলে টপিক্যাল পয়েট বলা হয় সমকালীন সমসাময়িক ঘটনা বা সামাজিক বিষয় নিয়ে যিনি কবিতা লিখেন সেই কবিতাগুলোকে কিন্তু টপিক্যাল পয়েন্ট বলা হয়। তাহলে নজরুল ভাঙার গান কবিতাটি তৎকালীন সময়কালে মেদিনীপুরবাসীদের উদ্দেশ্য করে তাদেরকে উৎসর্গ করে কিন্তু ভাঙার গান কবিতাটি লিখেন। এবং এই কবিতার মধ্যে তিনি দেখান যে এই কবিতায় মেদিনীপুরবাসী যাদেরকে ব্রিটিশ সরকার অন্যায়ভাবে জেলের মধ্যে বন্দি করে রেখেছিল, তাদেরকে উদ্দেশ্য করে তিনি লিখেন যে কারারই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদী। তাহলে এই যে সমকালীন সময়ের ঘটনা প্রেক্ষাপটে নজরুল যেহেতু কবিতাটি লিখেছেন, এই কারণে ভাঙার গান কবিতাটিকে টপিক্যাল পয়েট বলা হয়। তাহলে এই টপিক্যাল, এছাড়াও তার যে টপিক্যাল পয়েট রচনার ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র গুপ্ত এবং সত্যেন্দ্রনাথ দত্তের সাথেও কিন্তু তার সাদৃশ্য রয়েছে। তাহলে আমরা একটু দেখি যে শুধু যে নজরুল কবিতা মধ্যে টপিক্যাল পয়েট রচনা করে সেটা না, তার পূর্বেও কিন্তু ঈশ্বরচন্দ্র গুপ্ত এবং সত্যেন্দ্রনাথ দত্ত কিন্তু কবিতা লিখেছেন। আমরা ঈশ্বরচন্দ্র গুপ্তের যে স্বদেশ কবিতার মধ্যে কিন্তু টপিক্যাল পয়েটের লক্ষ্য আমরা দেখি। সাম্রাজ্যবাদী শাসন মুক্তির কথা তিনি শুধু প্রকাশ করেননি, বরঞ্চ তিনি শ্রেণীহীন সর্বশোষণ এবং শাসনমুক্ত সমাজের বাস্তব ছবি তার চিত্রকে উদ্বেলিত করেছে। তাই তিনি নিজেকে সবসময় সর্বহারাদের কবিরূপে কল্পনা করেছেন এবং চিত্রিত করেছেন। সর্বহারার বহু কবিতা লাঙল পত্রিকায় প্রকাশিত হয়েছে। সর্বহারা কবিতাগুলোর মধ্যে নজরুলের যে সাম্যবাদী যে চিন্তা, সাম্যবাদী যে চেতনা, সে সাম্যবাদী চেতনার একটা প্রাথমিক রূপ আমরা দেখি। এবং এই সাম্যবাদী চিন্তা কিন্তু মার্ক্সীয় চিন্তা থেকে আসেনি। অর্থাৎ নজরুলের যে সাম্যবাদ, এটা কিন্তু মার্ক্সীয় যে সাম্যবাদ সেটার সাথে কিন্তু কোনোভাবে মিল নেই। কারণ নজরুল সেই সময়কালে কিন্তু মার্ক্সীয় তথ্য ভালোভাবে আয়ত্ত করেনি। তাহলে যখনই আমি মার্ক্সীয় তত্ত্ব যদি আয়ত্ত না করি, তাহলে আমি মার্ক্সীয় যে সাম্যবাদ, এই সাম্যবাদ সম্পর্কে আমি জানবো কিভাবে? এটা কিন্তু সাধারণ বিষয়। এই কারণে নজরুলকে কিন্তু কমিউনিস্ট কবি হিসেবে আখ্যায়িত করা যাবে না। বাল্যকাল থেকে ছিল নজরুলের সমাজের নিম্ন শ্রেণীর যে মানুষ বা দারিদ্র,
এই দারিদ্র্যের সাথে প্রত্যক্ষ সম্পর্ক, এবং তিনি দুঃখকে খুব কাছ থেকে দেখেছেন, দুঃখবাদী তিনি দুঃখী মিয়া ছিলেন। তাহলে নজরুল যে দুঃখ কাছ থেকে দেখেছেন এবং নজরুল যে দুঃখের প্রখরতা দুঃখের প্রখরতায় ভুগেছেন এবং সমাজের মানুষ থেকে শুরু করে সর্বস্তরে যে মানুষের মধ্যে তিনি বৈষম্য দেখেছেন, এই বৈষম্যের প্রতিবাদে নজরুল সাম্যবাদ প্রতিষ্ঠা করতে চেয়েছেন। এছাড়া নজরুলের সাথে মুজাফফর আহমেদের পরিচয় ছিল সবচেয়ে বেশি। মুজাফফর আহমেদ ছিলেন কমিউনিস্ট ঘরানার একজন লেখক এবং তিনি তার সাহচর্য পেয়েছেন। এ কারণে নজরুলের পক্ষে সাম্যবাদী কবিতাগুচ্ছ রচনা করা সম্ভব হয়েছিল। তাহলে মনে রাখা বা আপনাদের জেনে রাখা ভালো যে নজরুলের সাম্যবাদ কিন্তু কমিউনিস্টের যে সাম্যবাদ, মার্ক্সীয় যে সাম্যবাদ, এই সাম্যবাদের সাথে কিন্তু নজরুলের সাম্যবাদের কোনো সম্পর্ক ছিল না। এই নজরুলের সাম্যবাদের কিছু বিশেষ বৈশিষ্ট্য ছিল, যেমন নজরুলের সাম্যবাদ ছিল সর্বধর্মের মিলন। মনে রাখবেন, নজরুলের সাম্যবাদ ছিল কি? সর্বধর্মের মহামিলন। এ কারণে তিনি সবসময় চেষ্টা করতেন মানবতার গানে মুখরিত করে হিন্দু মুসলিম সমাজের যে ঐক্য, এই ঐক্য প্রতিষ্ঠা করার জন্য, এবং এই ঐক্যের মাধ্যমে তিনি ব্রিটিশ শাসন শোষণ থেকে ভারতীয় মহাদেশ থেকে মুক্ত করতে চেয়েছেন। এছাড়াও নজরুলের সাম্যবাদের মধ্যে সকল আত্মীয়ের সম্পর্ক ছিল স্বীকৃত, এবং এই আত্মীয় সম্পর্ক প্রতিষ্ঠা করতে গিয়ে নজরুল নারী পুরুষ, রাজা প্রজা, শ্রমিক, স্বরাজ সম্প্রদায় কাউকে কিন্তু তিনি আলাদা চোখে দেখেননি। সকলকে তিনি মানুষ হিসেবে কল্পনা করেছেন, যেটা আমরা তার সাম্যবাদী কাব্যগ্রন্থের মধ্যে দেখে পাই। যেমন তিনি সবসময় ঘোষণা করেছেন, শুরুতে ঘোষণা করেছেন, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নহে, নহে কিছু মহিয়ান, সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ সমনী, কোনো ভেদাভেদ নাই। ঠিক আছে, এইভাবে হচ্ছে যে নজরুল তার সাম্যবাদের কল্পনা চিন্তা করেছেন। এবার আমরা দেখি নজরুলের কাব্যে যে ভাব, ভাষা, ছন্দ, অলঙ্কার, এটা খুব গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। তাহলে আমরা একটু দেখি নজরুল কাব্যের ভাব প্রবাহ এবং কাব্যধর্মের বিচারের প্রসঙ্গে আসি। প্রথমত শব্দ প্রয়োগের বিষয়ে, অর্থাৎ বাংলা সাহিত্যের মধ্যে নজরুল শব্দ প্রয়োগের ক্ষেত্রে ফরাসি এবং আরবি শব্দের প্রচুর তিনি শব্দ প্রয়োগ করেছেন। তাহলে নজরুল তার কাব্যগুলোর মধ্যে বিদেশি, তৎসম এবং তদ্ভব প্রভৃতি শব্দের ক্ষেত্রে স্বাধীনতা গ্রহণ করেছেন। তার কবিতার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে শব্দের বাহুল্যতা। তিনি বিদেশি শব্দের ব্যবহারের ক্ষেত্রে সত্যেন্দ্রনাথ দত্তের প্রভাবে প্রভাবিত হয়েছেন এবং স্থান বিশেষে মোহিতলাল মজুমদারের যে শব্দ প্রয়োগ, এই শব্দগুলির প্রভাবে কিন্তু তার কাব্যে স্বীকার করা যায়। এক্ষেত্রে বলে রাখা ভালো যে মোহিতলাল মজুমদার তিনি ছিলেন আরবি এবং ফার্সি শব্দের প্রয়োগ করেছেন সবচেয়ে বেশি। একই সাথে নজরুলও কিন্তু তার কাব্যগ্রন্থের মধ্যে আরবি ফার্সি শব্দ প্রয়োগ করেছেন, যেটা আমরা তার অনুবাদ সাহিত্যের মধ্যে আমরা দেখতে পাবো। আমাদের অনুবাদ সাহিত্য সম্পর্কে আসবে একটু পরে। আমরা অনুবাদ সাহিত্যের মধ্যে দেখবো যে নজরুলকে কিভাবে আরবি এবং ফার্সি শব্দগুলো নজরুলকে প্রভাবিত করে সাহিত্যের ক্ষেত্রে প্রয়োগ করতে বাধ্য করেছে। তাহলে আপনারা মনে রাখবেন, শব্দ প্রয়োগের ক্ষেত্রে নজরুলের কবিতা বা নজরুলের কবিতার মধ্যে সবচেয়ে বেশি প্রভাব ছিল কিসের? আরবি এবং ফার্সি শব্দ। এছাড়া আমরা একটু দেখি ছন্দর ক্ষেত্রে নজরুল তার সমগ্র কবিতার মধ্যে 3 ধরনের ছন্দের প্রাধান্য দেখিয়েছেন। অর্থাৎ তিনি কিন্তু অক্ষরভিত্ত ছন্দে কিন্তু ব্যবহার করেননি। এটা একটু মনে রাখতে হবে যে কাজী নজরুল ইসলাম কোন ছন্দের ব্যবহার করেননি, উত্তর হবে অক্ষরভিত্ত ছন্দ। অথবা কাজী নজরুল ইসলাম ব্যবহার করেছেন কোন ছন্দ, নিচের উত্তর হবে এই 3টা ছন্দের যে কোনো একটা। তিনি যৌগিক ছন্দ, স্বরবৃত্ত ছন্দ এবং মাত্রাবৃত্ত ছন্দ ব্যবহার করেছেন। আমাদের ছন্দ নিয়ে কিন্তু ছন্দ অলঙ্কার নিয়ে একটা ক্লাস আছে, ওই ক্লাসের মধ্যে আমরা ছন্দগুলোর বিশ্লেষণ, ছন্দ অলঙ্কার বিশ্লেষণ, অর্থাৎ এখানে আমরা রূপতত্ত্ব, রসতত্ত্ব, ছন্দ অলঙ্কার নিয়ে আলোচনা করব। তাহলে আমরা একটু দেখি নজরুলের যে কবিতা, এই নজরুলের কবিতার অধিকাংশ বা প্রথম যে কবিতা বেশিরভাগ ছিল মুক্তক ছন্দে রচিত। আমরা জানি যে সাহিত্য স্রষ্টা, অর্থাৎ যিনি সাহিত্য রচনা করেন, তিনি সাহিত্য রচনার ক্ষেত্রে সাহিত্যকে অলঙ্কারে ভূষিত করার জন্য শব্দ অলঙ্কার এবং অর্থ অলঙ্কারের প্রয়োগ করেন, এবং এই অলঙ্কারগুলো প্রয়োগের মাধ্যমে সাহিত্য সুন্দর লাভ করে। তাহলে এই অলঙ্কারগুলো হলো কাব্যদেহের অবিচ্ছেদ্য অংশ। এটা আমরা তো পড়ে আসছি যে অলঙ্কার হলো কাব্যদেহের অবিচ্ছেদ্য অংশ। কাজী নজরুল ইসলাম তার কাব্যের মধ্যে এই দুই অলঙ্কার ব্যবহার করেছেন। তিনি শব্দ অলঙ্কার ব্যবহার করেছেন, অর্থ অলঙ্কার ব্যবহার করেছেন। তাহলে মনে রাখবেন, শব্দ অলঙ্কার ব্যবহার করতে নজরুল ধনুক্তি বা ধ্বনিবৃত্তি বা অনুপ্রাসের ব্যবহার করেছেন সবচেয়ে বেশি। তাহলে মনে রাখবেন, শব্দ অলঙ্কার ব্যবহার করতে নজরুল ধনুক্তি বা ধ্বনিবৃত্তি বা অনুপ্রাসের ব্যবহার করেছেন সবচেয়ে বেশি। এবং বলা হয়ে থাকে শব্দ অলঙ্কারের মধ্যে শব্দের উপরে নজরুল
বেশিরভাগ কবিতা রচনা করেছেন। অর্থাৎ শব্দ অলঙ্কারের মধ্যে তিনি শব্দের উপরে ধ্বনুক্তি, ধ্বনিবৃত্তি বা অনুপ্রাসের ব্যবহার করেছেন সবচেয়ে বেশি। অলঙ্কারের মধ্যে নজরুল উপমা, উৎপ্রেক্ষা, রূপক, রূপক হবে, ও সমশক্তির ব্যবহার করেছেন এবং তার বিভিন্ন কাব্যের মধ্যে আমরা এই যে উপমা, উৎপ্রেক্ষা, রূপক এবং সমশক্তির ব্যবহার আমরা সবচেয়ে দেখি। আচ্ছা, এরপর আমরা একটু আসি নজরুলের নিষিদ্ধ গ্রন্থ। আমরা তো 41তম বিসিএস, আমাদের সময় কিন্তু একটা প্রশ্ন আসছিল নজরুলের প্রথম নিষিদ্ধ কাব্যগ্রন্থ কোনটি। তাহলে নজরুলের নিষিদ্ধ কাব্যগ্রন্থ নিয়ে সাহিত্য সমালোচক শিশিরকর তার নিষিদ্ধ নজরুল গ্রন্থে এটা সম্পর্কে তিনি বিস্তারিত বিশ্লেষণ করেছেন। তো তিনি বলেছেন যে ব্রিটিশ সরকার নানা সময়ে কাজী নজরুল ইসলামের 5টা গ্রন্থ নিষিদ্ধ করেন। তাহলে প্রথম যে বইটি তিনি ব্রিটিশ সরকার নিষিদ্ধ করা হয় সেটা ছিল যোগবাণী, যেটা 1922 সালের 23 নভেম্বর ফৌজদারি বিধি 99 ধারা অনুসারে বইটি বাজেয়াপ্ত করা হয়। অর্থাৎ নজরুলের প্রথম নিষিদ্ধ যে গ্রন্থ সেটা ছিল যোগবাণী এবং দ্বিতীয় যে গ্রন্থ সেটা ছিল বিশেরবাসী। এটা 1924 সালের 22 অক্টোবর, আবার কারো কারো মতে 24 অক্টোবর বিশেরবাসী নিষিদ্ধ করা হয়। অর্থাৎ বিশেরবাসী আমি একটু আগে আলোচনা করলাম, বিশেরবাসীর সংস্করণ ছিল 2টা। সংস্করণের মধ্যে প্রথম যে সংস্করণ, এই সংস্করণ কিন্তু ব্রিটিশ সরকার পুরোপুরি নিষিদ্ধ করে। পরবর্তীতে আমরা দেখি ভাঙার গান, এই ভাঙার গানেরও প্রথম সংস্করণ ব্রিটিশ সরকার নিষিদ্ধ করে। এই ভাঙার গান কিন্তু মেদিনীপুর বাসীকে উৎসর্গ কিন্তু কাজী নজরুল ইসলাম রচনা করেন। আচ্ছা, আমরা দেখি প্রলয় শিখা এবং গানের মধ্যে হচ্ছে চন্দ্রবিন্দু তার নিষিদ্ধ গ্রন্থ এবং এটি ছিল তার সর্বশেষ নিষিদ্ধ গ্রন্থ। তাহলে নজরুলের শিশিরকর আমরা কে কি বলছে এটা আমরা জানো না, আমরা হচ্ছে যে আমাদের রেফারেন্স বই, এই রেফারেন্স বই থেকে আমরা পাচ্ছি যে ব্রিটিশ সরকার সাহিত্য সমালোচক শিশিরকর শিশিরকরের মধ্যে যে ব্রিটিশ সরকার 5টা গ্রন্থ নজরুলের নিষিদ্ধ করেন। তার মধ্যে একটা ছিল যোগবাণী, বিশেরবাসী, ভাঙার গান, প্রলয় শিখা এবং চন্দ্রবিন্দু। তাহলে সর্বশেষ নিষিদ্ধকৃত গ্রন্থের নাম ছিল চন্দ্রবিন্দু। এবার আমরা একটু নজরুলের কাব্যগ্রন্থগুলো যাদের এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনা করেছিলাম এটা ছিল বিষয়বস্তু এবং সাহিত্যিক বা গাঠনিক মূল্য। এখন যাদের এই বিষয়গুলো মনে থাকে না তারা সংক্ষেপে কিন্তু এই পার্টটা দেখতে পারেন। এটা ছিল প্যারাভিত্তিক। আমি বললাম 2 ধরনের পড়া, একটা হলো প্যারাভিত্তিক, একটা হলো কাহিনী ভিত্তিক। এতক্ষণ আমরা কিন্তু কাহিনী ভিত্তিক পড়া বললাম, এবার আমরা একটু প্যারাভিত্তিক দেখি। আমরা জানি কাজী নজরুল ইসলামের মোট কাব্যগ্রন্থ হচ্ছে 22টি। এখানে তার উল্লেখযোগ্য যে কিছু কাব্যগ্রন্থ নিয়ে আমরা আলোচনা করব। প্রথম যে কাব্যগ্রন্থ এটা হচ্ছে অগ্নিবীণা, যেটা 1922 সালে প্রকাশিত হয়। তাহলে এই কাব্যগ্রন্থের মধ্যে মূল সুর হলো তিনি এখানে ভারতীয় পুরাণ এবং পশ্চিম এশীয় যে ঐতিহ্য, এই ঐতিহ্যের ব্যবহার করেছেন দক্ষতার সাথে। এই কাব্যের অন্যতম কবিতা হলো বিদ্রোহী কবিতা। এই কাব্যের কবিতা বিদ্রোহী কবিতার জন্য নজরুলকে বিদ্রোহী কবি হিসেবে আখ্যায়িত করা হয়। বিদ্রোহী কবিতা 1921 সালের 22 ডিসেম্বর, অর্থাৎ আমি ওখানে শেষ সপ্তাহে 22 ডিসেম্বর আর কারো কারোর মধ্যে 25 ডিসেম্বর, 22 ডিসেম্বর, সরি এখানে একটু ইনফরমেশন ভুল আছে, 22 ডিসেম্বর এটা রচিত করা হয়। লেখাটা আসে নাই। এবং 1922 সালে 6 জানুয়ারি এটি সাপ্তাহিক বিজলি পত্রিকায় প্রকাশিত হয়। এখানে ডট পড়ার কারণে লেখাটা আসে নাই। 1921 সালের 22 ডিসেম্বর নজরুল বিদ্রোহী কবিতা এক রাত্রের মধ্যে রচনা করেন এবং 1922 সালের 6 জানুয়ারি সাপ্তাহিক বিজলি পত্রিকায় তার এই বিদ্রোহী পত্রিকাটি প্রকাশিত হয়। তাহলে এই কাব্যের প্রথম যে কবিতা সেটা ছিল প্রলয় উল্লাস কবিতা এবং শেষ কবিতা হচ্ছে মোহররম। এটা আমরা এসব বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। এটা পরবর্তীতে আমরা দেখি দুলন চাপা, এটি 1923 সালের অক্টোবরে প্রকাশিত হয়। এটি তিনি 1923 সালে রাজবন্দী থাকা অবস্থায় দুলন চাপা রচনা করেন। এটি ছিল একটি প্রেমের কাব্য। এই কাব্যের প্রথম কবিতা আজ সৃষ্টি সুখের উল্লাসে, এটা আমরা বিশ্লেষণের মধ্যে বলেছি, এবং পূজারিণী হলো এই কাব্যের অন্যতম শ্রেষ্ঠ কবিতা। বিশেরবাসী 22 অক্টোবর 1924 এই কাব্যটি নিষিদ্ধ করা হয় প্রথম অংশ। পরবর্তীতে 1945 সালে এই কাব্যটি নিষিদ্ধ প্রত্যাহার করা হয়। সাম্যবাদী কাব্যগ্রন্থ, এই কাব্যগ্রন্থের কবিতার জন্য কাজী নজরুল ইসলাম সাম্যবাদী কবি হিসেবে আখ্যায়িত করা হয়। অর্থাৎ নজরুলকে একের সাথে বিদ্রোহী, একের সাথে প্রেমের কবি এবং একের সাথে সাম্যবাদের কবি হিসেবে কিন্তু কাজী নজরুল ইসলামকে আখ্যায়িত করা হয়। এটা আমরা হয়তো বাংলা ডিপার্টমেন্টের স্টোরি হিসেবে এটা আমরা জানি। চিত্রনামা দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জীবনী নিয়ে রচিত কাব্যগ্রন্থ।
ঝিঙে ফুল ছিল শিশুতোষ কাব্য, সর্বহারা, কান্ডারি হুঁশিয়ার। এই কাব্য কান্ডারি হুঁশিয়ার হচ্ছে এই কাব্যের একটা বিখ্যাত কবিতা। অর্থাৎ দুর্গমগিরি কান্তর্মন দুস্তর পারাপার হে যে গানটা রয়েছে প্রচলিত, এই গানটার কান্ডারি হুঁশিয়ার গান কবিতাটি কিন্তু সর্বহারা কাব্যগ্রন্থের অন্তর্গত। এছাড়াও তার যে দারিদ্র যে কবিতা, এই দারিদ্র কবিতাটি সিন্ধু হিল্লুল কাব্যগ্রন্থের অন্তর্গত। সঞ্জিতা, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরকে তিনি উৎসর্গ করেন, রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বসন্ত কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন। প্রলয়শিকা, এই প্রলয়শিকার জন্য তিনি 6 মাস কারাভোগ করেন। মরুভাস্কর, যেটা আমরা আগে বললাম যে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে রচিত। এছাড়াও সন্ধ্যা, আমাদের যে রণসঙ্গীত চল চল চল, এই রণসঙ্গীতের 21 লাইন বাংলাদেশের রণসঙ্গীতের চল চল যে কবিতাটা, এই কবিতাটা কিন্তু সন্ধ্যা সঙ্গীতের মধ্যে অন্তর্ভুক্ত। এবং 1928 সালে শিখা পত্রিকার 2য় বার্ষিক সম্মেলনের মধ্যে নজরুল ইসলাম এই চলচল কবিতাটি, বার্ষিক চলচল কবিতাটি তিনি প্রকাশিত করেন এবং এটি নতুনের গান শিরোনামে ওই সময়কালে প্রকাশিত হয়। পরবর্তীতে আমাদের 1972 সালে বাংলাদেশের 1972 সালে বাংলাদেশের রণসঙ্গীত হিসেবে এই চলচলের 21 লাইন অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা সন্ধ্যা কাব্যের গ্রন্থের অন্তর্গত। এটা ছিল আমাদের নজরুলের কাব্য কাহিনী, নজরুলের কাব্য নিয়ে। এখন আমরা নজরুলের উপন্যাসগুলো নিয়ে আলোচনা করব। আমরা জানি কাজী নজরুল ইসলাম 3টা উপন্যাস লিখেন, অর্থাৎ উপন্যাস রচনার ক্ষেত্রে নজরুল বিশেষ কোনো কৃতিত্বের স্বাক্ষর রাখতে সমর্থন হননি। নজরুল কিন্তু উপন্যাস লিখতে চায়নি, কিন্তু সমকালীন সময়ে কথাশিল্পীদের প্রভাবে প্রভাবিত হয়ে, আমরা আগে আলোচনা করেছিলাম যে সত্যেন্দ্রনাথ দত্ত কিন্তু ওই সময়কালের একজন বিখ্যাত লেখক ছিল। তাহলে কথাশিল্পী, যেমন আমাদের নিজেদের মধ্যে কিন্তু একটা প্রতিযোগিতা থাকে। ধরেন আপনি আপনার বন্ধুর সাথে কাজ করছেন বা আপনার বন্ধুর সাথে আপনি পড়াশোনা করতে চান, আপনার বন্ধু যদি আপনার থেকে আগায় যায়, আপনার নিজের মনের মধ্যে কিন্তু একটা প্রতিযোগিতা ভাব থাকে। একইভাবে নজরুলকেও কিন্তু তার সমকালীন সমাজটা কিন্তু প্রভাবিত করেছিল। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো লেখক যখন উপন্যাসের মাধ্যমে বাংলা সাহিত্যের ক্ষেত্রে প্রতিভাবান অর্জন করেছে, নজরুলও কিন্তু পিছিয়ে থাকতে পারেন নাই। কিন্তু নজরুল উপন্যাস রচনার ক্ষেত্রে বাংলা সাহিত্যে কৃতিত্বের কোনো স্বাক্ষর রাখতে পারেননি। আমরা তার 3টা মোট উপন্যাস পাই। তার মধ্যে প্রথম যে উপন্যাস ছিল বাঁধনহারা। নজরুলের পূর্বে আমরা জানি মাইকেল মধুসূদন দত্ত, তিনি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত পত্রকেন্দ্রিক, তার যে নাটক পত্রকেন্দ্রিক সাহিত্য রচনা করেছিলেন। তাহলে নজরুল তার মাইকেল মধুসূদন দত্ত থেকে অনুপ্রাণিত হয়ে বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস রচনা করেন এবং এটি ছিল বাংলা সাহিত্যের প্রথম প্রকৃত পত্র উপন্যাস। তাহলে মাইকেল মধুসূদন দত্তের যে কাব্য বীরঙ্গনা, এই বীরঙ্গনা কাব্যের মধ্যে যে চিঠিগুলো বা যে পত্রগুলো, এই পত্রগুলো থেকে নজরুল উপাদান গ্রহণ করে তার বাঁধনহারা উপন্যাসের মধ্যেও কিন্তু তিনি এই পত্র উপন্যাস রচনা করার অনুপ্রেরণা লাভ করেন এবং 1921 সালে তিনি এটি মুসলিম ভারত পত্রিকার মধ্যে ছাপান। এই উপন্যাসের প্রধান যে চরিত্র সেটা ছিল নুরুল হুদা, মাহবুবা, মিস সাহসিকা এবং রাবিয়া। তাহলে এই পত্র উপন্যাসের প্রধান যে নায়ক, সে নায়ক ছিল নুরুল হুদা। সে ছিল বাঁধনহারা, অর্থাৎ সমাজের যে শৃঙ্খল, যে বাঁধন, এই বাঁধনের মধ্যে সে আবদ্ধ ছিল না। তার জীবনের একটা ইজম রয়েছে, তার জীবনের একটা মিথ রয়েছে, সেটা হলো দুঃখই সত্য আর সুখ হলো মিথ্যা। এই কারণে সে দুঃখকে পাবার জন্য তার যে ঘর, সে ঘর ত্যাগ করে। বন্ধুর মনিয়রকে সে একটি পত্র জানিয়েছে, যদি দুঃখই না পাওয়া গেল জীবনে, তবে সে জীবন যে বড় বিনিমক এবং বিস্বাদ। এই দুঃখ ছাড়াও নুরুল হুদার আরেকটি বড় পরিচয় ছিল, সেটা ছিল স্রষ্টার প্রতি তার বিদ্রোহ। এই উপন্যাসের অঙ্গরসিকতা স্পর্শ সম্পর্কে দেখা যায় যে উপন্যাসের মধ্যে নুরুল হুদা বলেছেন যে মানুষ যতদিন বিয়ে না করে ততদিন তার থাকে 2টো পা, সে তখন স্বাচ্ছন্দ্যে যে কোনো দ্বিপদ প্রাণীর মতো হেঁটে বেড়াতে পারে, মুক্ত আকাশে মুক্ত পাখির মতো স্বাধীনভাবে উড়ে বেড়াতে পারে। আর যখনই সে বিয়ে করে তখন তার হয়ে যায় 2 জোড়া পা এবং তখন সে হয়ে যায় একটা চতুষ্পদ জন্তু। অর্থাৎ এটা হচ্ছে অঙ্গরসিকতার একটা স্পর্শ আমরা দেখি। পরবর্তীতে কাজী নজরুল ইসলামের উপন্যাস মৃত্যুকথা, এটা কাজী নজরুল ইসলামের রচিত অন্যতম একটা শ্রেষ্ঠ উপন্যাস এবং এটা একটা কালজয়ী উপন্যাস, অর্থাৎ এটা কালোত্তীর্ণ উপন্যাস। এবং ওই সময়কালে নজরুলের যে উপন্যাসটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছিল সেটা হলো মৃত্যুকথা উপন্যাস। ধারণা করা হয় এটা 1927 থেকে 1930 এই সময়ের মধ্যে নজরুল উপন্যাসটি রচনা করেছেন এবং এটি সওগাত পত্রিকায় ধারাবাহিকভাবে মুদ্রিত হয়। তাহলে নজরুলের মৃত্যুকথা উপন্যাসের যে পটভূমিকা,
এই পটভূমিকা ছিল কৃষ্ণনগর নামে একটি গ্রাম। নজরুল একসময় কৃষ্ণনগরের বিখ্যাত চাঁদ সড়ক এলাকায় বসবাস করতেন এবং ওই অঞ্চলের বাসিন্দা ছিল শ্রমজীবী খ্রিস্টান এবং মুসলমান। তো মৃত্যুগুধা নজরুল হচ্ছে ওই সময়কালের সামাজিক প্রেক্ষাপটে মৃত্যুগুধা উপন্যাসটি রচনা করেন। তার সময়কালীন সময়ে খিলাফত এবং অসহযোগ আন্দোলন সংঘটিত হয়েছিল। তো বিত্তশালী মুসলমান পরিবারের যুবক ছিল আনসার এবং এই উপন্যাসের মূল চরিত্র ছিল বা মূল উপন্যাসের নায়ক হলো আনসার। তো নজরুল এই উপন্যাসটি বাংলা সাহিত্যের প্রথম সাম্যবাদী চেতনার উপন্যাস হিসেবে আখ্যায়িত করা হয়। অর্থাৎ নজরুল যে সাম্যবাদী যে লেখক, এই সাম্যবাদী কল্পনা আমি একটু আগে বললাম যে নজরুলের সাম্যবাদ ছিল সর্বধর্মের মহামিলন। এখানে তিনি ধর্মে যে ভেদাভেদ, যেখানে তিনি বলেছেন গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়েছে সব বাধা ব্যবধান। অর্থাৎ তিনি সব ধর্মকে বাদ দিয়ে একটা ধর্মে আবির্ভূত করেছেন, সেটা ছিল মানব ধর্ম বা মনুষ্যের ধর্ম। তাহলে এই যে সাম্যবাদী চিন্তা কিন্তু তার সাম্যবাদীর চিন্তাটা তার কবিতার মধ্যে আমরা দেখি না, বরঞ্চ তার মৃত্যুগুধা উপন্যাসের মধ্যে আমরা এটা লক্ষ্য করি। তার তৃতীয় উপন্যাস ছিল কুহেলিকা। এটি ছিল একটা রাজনৈতিক উপন্যাস। তাহলে তিনটা উপন্যাস কিন্তু তিনটা বৈশিষ্ট্য রচিত। তার বাঁধনহারা উপন্যাসটা ছিল পত্র উপন্যাস, এবং এটি হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম শ্রেষ্ঠ পত্র উপন্যাস। আর মৃত্যুগুধাটা ছিল তার কালোজয়ী উপন্যাস এবং সাম্যবাদী চেতনায় পরিস্ফুটিত উপন্যাস। এছাড়াও তার কুহেলিকা উপন্যাসটা হচ্ছে একটি রাজনৈতিক উপন্যাস। স্বদেশী আন্দোলন এবং সশস্ত্র বিপ্লবকে নিয়ে উপন্যাসের পটভূমি রচিত, এবং এই উপন্যাসের নায়ক ছিল মুসলিম যুবক জাহাঙ্গীর। নজরুলের যে জীবনী, সেই জীবনী থেকে আমরা জানতে পারি নজরুল প্রথমে অসহযোগ আন্দোলনের সপক্ষে ছিলেন। পরে এই আন্দোলনের বিফলতা দেখে তিনি সন্ত্রাসবাদের প্রতি বিশেষভাবে আঁকড়ে ধরেন। মধ্যবিত্ত, বিশেষ করে নিম্ন মধ্যবিত্তের মধ্যে সন্ত্রাসবাদের সমর্থক ছিল সবচেয়ে বেশি। তাহলে নজরুল কুহেলিকা উপন্যাসের মাধ্যমে বা উপন্যাসের চরিত্র চিত্রায়নের মাধ্যমে সন্ত্রাসবাদের যে বিফলতা, সেই বিফলতার স্বরূপ তিনি বর্ণনা করেছেন এবং এই সব সন্ত্রাসবাদের বিফলতার স্বরূপ প্রতিবিম্ব করে ইতিহাসবোধের প্রদীপ্ত পরিচয় দিয়েছেন। এই উপন্যাসের উপর রবীন্দ্রনাথের ঘর বাইরে এবং শরৎচন্দ্রের পথের দাবি উপন্যাসের প্রভাব কিন্তু স্পষ্টভাবে লক্ষণীয়। তাহলে আমাদের উপন্যাসের যে উপন্যাসের সাদৃশ্যগুলোর ক্ষেত্রে একটু লক্ষ্য রাখতে হবে। কুহেলিকা উপন্যাস, আমি একটু আগে বললাম যে কুহেলিকা উপন্যাসটা ছিল একটি রাজনৈতিক উপন্যাস। তাহলে এই উপন্যাসের কাহিনীর সাথে রবীন্দ্রনাথের ঘর বাইরে এবং শরৎচন্দ্রের যে পথের দাবি যে উপন্যাসের প্রভাব কিন্তু স্পষ্টভাবে লক্ষণীয়। এরপর আমরা দেখি নজরুলের গল্পগ্রন্থ। তাহলে নজরুল যখন বাংলা সাহিত্য অঙ্গনে প্রবেশ করেন, তখন নজরুল কিন্তু একজন গল্পকার বা কথাশিল্পী হিসেবে নিজেকে আবির্ভূত করতে চেয়েছিলেন। কিন্তু পরবর্তী সময়ে বিভিন্ন কবিদের প্রভাবে প্রভাবিত হয়ে নজরুল সাহিত্য অঙ্গনে নিজেকে প্রবেশ করেন এবং কবি হিসেবে নিজেকে আবির্ভূত করেন। তাহলে এই কারণে ছোট গল্পকার হিসেবে আমরা বাংলা সাহিত্যে নজরুলের তেমন উল্লেখযোগ্য কোনো অংশ আমরা দেখি না। তাহলে নজরুলের ছোট গল্পের মধ্যে আমরা দেখি তার প্রথম যে ছোট গল্প, সেটা ছিল ব্যথার দান। এবং এই ব্যথার দান গল্পটি প্রথম প্রকাশ করেন নজরুল, এবং এটি নজরুল ইসলামের প্রথম প্রকাশিত পুস্তক। এবং এখানে লেখা আছে, মানুষ আমার মাথার কাটা নিয়েছিল বলে ক্ষমা করনি, তাই বুকের কাটা দিয়ে প্রায়শ্চিত্ত করলাম। এই ব্যথার দান গল্পগ্রন্থের মধ্যে। তাহলে গল্পগ্রন্থের মধ্যে যে কথাটা বলা আছে সেটা হলো এখানে, এটা হচ্ছে নজরুল উক্তি, মানুষে আমার মাথার কাটা নিয়েছিলাম বলে ক্ষমা করনি, তাই বুকের কাটা দিয়ে প্রায়শ্চিত্ত করলাম। তাহলে এই বেতার দান গল্পটিতে 6টা গল্প সংকলিত ছিল। তাহলে এই গল্পের বিখ্যাত গল্প রাজবন্দির চিঠি। আচ্ছা, এখানে এই লেখাটা হচ্ছে ডাবল চলে আসছে, আমরা একটু কেটে দিই। তাহলে এটা একটু মনে রাখবেন যে মানুষই আমার মাথার কাটা নিয়েছিলাম বলে ক্ষমা করনি, তাই বুকের কাটা দিয়ে প্রায়শ্চিত্ত করলাম। এই যে আমাদের অনেক সময় এরকম উক্তি দিয়ে কিন্তু প্রশ্ন হয়, তাহলে এই উক্তিগুলো মনে রাখতে হবে। এই উক্তিটা কিন্তু ব্যথার দানের একটা বিখ্যাত উক্তি, যে মানুষই আমার মাথার কাটা নিয়েছিলাম বলে ক্ষমা করনি, তাই বুকের কাটা দিয়ে প্রায়শ্চিত্ত করলাম। তাহলে এই ব্যথার দান নজরুলের যে ব্যথার দান
গল্পগ্রন্থ। এখানে 6টা গল্প রয়েছে, তার মধ্যে বিখ্যাত গল্প ছিল রাজবন্দীর চিঠি, যেটা তিনি 1923 সালে যখন তিনি জেলখানায় যান রাজবন্দী হিসেবে, ওই সময়কালে দুলন চাপার সাথে কিন্তু তিনি এই রাজবন্দীর চিঠি গল্পটি লিখেন। এছাড়াও রয়েছে রিক্তের বেদন। এই রিক্তের বেদনের মধ্যে একটা বিখ্যাত গল্প, সেটা ছিল বাউন্ডুলের আত্মকাহিনী, যেটা কাজী নজরুল ইসলামের রচিত প্রথম গল্প। এছাড়াও আমরা দেখি শিউলিমালার অন্তর্গত কবিতার মধ্যে ছিল শিউলিমালার অন্তর্গত গল্প ছিল পদ্মগুঘ্র, জিনের বাদশাহ, অগ্নিগিরি প্রসিদ্ধ। এই গল্পের অগ্নিগিরি যে গল্পটা, এটা ছিল কাজী নজরুল ইসলামের রচিত শ্রেষ্ঠ গল্প। তাহলে একটু মনে রাখতে হবে। নজরুলের নাটক, আমরা একটু নজরুলের নাটকের মধ্যে দেখি কাজী নজরুল ইসলামের 3টা নাটকের অস্তিত্ব আমরা পাই। সেগুলো ছিল ঝিলিমিলি, আলেয়া এবং মধুমালা। তাহলে নজরুল বাংলা নাট্য সাহিত্যের মধ্যে নজরুলের অবদান হচ্ছে অল্প। ঝিলিমিলি, আলেয়া ও মধুমালা নামে তিনি 3টি নাটক রচনা করেন। তাহলে এই সকল নাটকের মধ্যে কাজী নজরুল ইসলাম তার নাট্য প্রতিভার কোনো উল্লেখযোগ্য স্বাক্ষর রেখে যেতে পারেননি। গিরিশচন্দ্র ঘোষের নাটকের মতো নজরুলের নাটকের দৃশ্যত গুণ লক্ষ্য করা যায়। তাহলে আমাদের নাট্য সাহিত্যে যে আমরা 2টা বৈশিষ্ট্যর কথা বলি, একটা বৈশিষ্ট্য হচ্ছে যে দৃশ্য নাটক, একের সাথে শ্রব্য, একটা হলো দৃশ্য। তাহলে নজরুলের নাট্যগুলো ছিল সাধারণত দৃশ্যকাব্য, অর্থাৎ এগুলো শ্রব্য খুব একটা বেশি ছিল না। এবং নজরুলের এই প্রভাবটা কিন্তু গিরিশচন্দ্র ঘোষের মতো আমরা দেখতে পাই। নজরুলের নাটক প্রতিভা ছিল মূলত গীতিধর্মী, অর্থাৎ নজরুল যে নাটকগুলো রচনা করেছেন এগুলো বেশিরভাগই ছিল গীতিধর্মী নাটক। এই গীতিধর্মী নাটকের জন্য নজরুল বাস্তবধর্মী কোনো নাটক রচনা করতে পারেননি। এছাড়াও কাজী নজরুল ইসলাম তার এগুলো ছিল নাট্যগ্রন্থ, এই নাট্যগ্রন্থের অন্তর্গত অনেকগুলো রূপক সাংকেতিক নাটকও রচনা করেন। ঝিলিমিলি নাটকের মধ্যে আমরা দেখি ঝিলিমিলি, সেতুবন্ধ, শিল্পী, ভূতের বই, এই 4টি ছিল একাঙ্ক নাটক। আমরা বাংলা সাহিত্যে একাঙ্ক নাটকের মধ্যে বিখ্যাত একটা নাটক আমরা জানি, আপনারা হয়তো জানেন, এটা আপনারা কমেন্টের মধ্যে জানাবেন। এটা একই সাথে কাজী নজরুল ইসলামও কিন্তু একাঙ্কী নাটক রচনা করেছেন, এটা হয়তো আমরা অনেকে জানি না। এই একাঙ্কী নাটক হচ্ছে যে ঝিলিমিলি, সেতুবন্ধ, শিল্পী এবং ভূতের বই। তাহলে এদের মধ্যে একমাত্র ঝিলিমিলি নাটকটাই ছিল নাট্য শিল্পগুণ বা নাট্য লক্ষ্যাক্রান্ত। ঝিলিমিলি মোটামুটি একটি রূপক সাংগীতিক নাটিকা, অর্থাৎ ঝিলিমিলি যে নাট্যগ্রন্থ, তার যে নাট্যগ্রন্থ ছিল, নাট্যগ্রন্থের মধ্যে ঝিলিমিলি এটা ছিল একটা রূপক সাংগীতিক নাটিকা। মনে রাখবে, এটা রূপক সাংগীতিক নাটিকা। তাহলে এই নাটিকা রচনার ক্ষেত্রে রবীন্দ্রনাথের যে ডাকঘর, যে রূপক সাংগীতিক নাটক ডাকঘর ছিল, আমরা গত ক্লাসে বলেছিলাম, ডাকঘরের একটা প্রভাব স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। আজকে আমি হচ্ছে যে প্রভাবগুলো আপনাদের বলেছি, আপনারা একটু ভালো করে আন্ডারলাইন করে এটা মার্ক করে রাখবেন, প্রভাব কোন নাটকের সাথে কোন নাটকের প্রভাব রয়েছে, এগুলো কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে আসবে। আচ্ছা, এরপর আমরা দেখি নজরুলের প্রবন্ধ। আমরা নজরুলের 4টা প্রবন্ধ দেখি। একটা হলো রাজবন্দী, জবানবন্দি, এরপরে যোগবাণী, যৌবনের গান এবং রুদ্রমঙ্গল। নজরুলের অনুবাদ সাহিত্য, কাজী নজরুল ইসলাম কাব্যগ্রন্থর ক্ষেত্রে যেমন, কবিতার ক্ষেত্রে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, তেমনি তার অন্যতম শ্রেষ্ঠ একটি অবদান ছিল অনুবাদ সাহিত্য। কাজী নজরুল ইসলাম তার অনুবাদ সাহিত্যের মাধ্যমে বাংলা সাহিত্যের সম্পদ বৃদ্ধি করেন। ইংরেজি সাহিত্যের প্রতি তার পরিচয় স্বল্প থাকলেও তিনি ছোটকাল থেকে আরবি, ফার্সি এবং উর্দু সাহিত্যের প্রতি বিশেষভাবে ব্যুৎপন্ন ছিলেন, অর্থাৎ এই ভাষাগুলো তিনি খুব সহজে আয়ত্ত করতে পেরেছিলেন। এ কারণে প্রথম দিকে তিনি এই সকল ভাষায় অনেকগুলো মুসলমান রচিত পালাগান রচনা করেন। নজরুলের অনুবাদ গ্রন্থ মূলত 3টি। তাহলে কাজী নজরুল ইসলাম তার যে অনুবাদ গ্রন্থ আমরা 3টা পাই। তার মধ্যে একটা হলো রুবাইয়াতে হাফিজ, কাব্য আমপারা এবং রুবাইয়াতে উমর খৈয়াম। এই রুবাইয়াতে হাফিজ এবং রুবাইয়াতে উমর খৈয়াম এগুলো ছিল মূল ফার্সি পদ্য, আর কাব্য আমপারা ছিল মূল আরবি গদ্য। অর্থাৎ রুবাইয়াতে হাফিজ এবং রুবাইয়াতে উমর খৈয়াম এগুলার মূল উৎস ছিল ফার্সি এবং এগুলো ছিল পদ্য ভাষায় রচিত। আর কাব্য আমপারা মূল উৎস ছিল আরবি এবং এগুলো ছিল গদ্য ভাষায় রচিত। তিনি চেষ্টা করেছেন সর্বক্ষেত্রে যথাসম্ভব মূল অনুবাদক থেকে ধরে রেখে তাদের প্রতি আনুগত্য স্বীকার করে রচনা করার। এক্ষেত্রে আমরা যে গ্রন্থটা অনুবাদের ক্ষেত্রে যে গ্রন্থটার নাম সর্বাধিক বিখ্যাত সেটা হলো রুবাইয়াতে উমর খৈয়াম, যেটা আমাদের ইউনিভার্সিটিগুলোর মধ্যে পড়ানো হয়।
রুবাইয়াতে উমর খয়াম, অর্থাৎ উমর খয়ামের যে রুবাইয়া সেটা আমাদেরকে পড়ানো হয়। তাহলে আমরা একটু রুবাইয়াতে উমর খয়াম সম্পর্কে একটু আলোচনা করি। রুবাইয়াতে উমর খয়াম এটা 1959 খ্রিস্টাব্দে নজরুল প্রকাশিত করেন এবং এখানে নজরুল অসংখ্য রুবাইয়া থেকে 197টি রুবাইয়া অনুবাদ করেন। আপনারা জানেন যে আমাদের সাহিত্যের বিভিন্ন অংশ রয়েছে, বিভিন্ন তার মধ্যে একটা অংশ হলো রুবাইয়া। এই রুবাইয়া মানে হচ্ছে 4 লাইনের পংক্তিকে মূলত রুবাইয়া বলা হয়। আরবি শব্দ রুবাইয়া শব্দের অর্থ হলো 4। আহাদা হচ্ছে 1, সালাসা হচ্ছে 2, ইসনা হচ্ছে 2, সালাসা 3, আর রুবাইয়া হচ্ছে 4, হামস হচ্ছে 5। তাহলে এই যে রুবাইয়া শব্দের অর্থ হলো 4, অর্থাৎ রুবাইয়া হচ্ছে একটা আরবি শব্দ, রুবাইয়া হচ্ছে 4। তাহলে উমর খয়ামের যে কবিতা এগুলো ছিল 4 লাইনের কবিতা। এই 4 লাইনের কবিতার কারণে এই কবিতাগুলোকে রুবাইয়া বলা হয়। যেহেতু উমর খয়াম লিখেছেন এই কারণে এগুলোকে রুবাইয়াতে উমর খয়াম বলা হয়। তাহলে কাজী নজরুল ইসলাম 1959 সালে রুবাইয়াতে উমর খয়াম প্রকাশিত করেন এবং এই রুবাইয়াতে উমর খয়াম ছিল তার অনুবাদ গ্রন্থগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি গ্রন্থ। এটা তিনি 1959 সালে প্রকাশ করেন এবং তিনি সর্বমোট 197টি রুবাইয়ার অনুবাদ স্থান দেন। এই রুবাইয়াগুলো মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয়। তাহলে নজরুল মূলত ফার্সি ভাষা থেকে তার রুবাইয়াগুলো অনুবাদ করেছিলেন। তার তৎকালীন সময়ে এডজার ফিটস তিনি হচ্ছেন রুবাইয়াগুলো ইংরেজি ভাষায় অনুবাদ করেছিলেন এবং তারা কিন্তু মূল বৈশিষ্ট্য ধরে না রেখে অনুবাদগুলোকে নিজেদের মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তো নজরুল হচ্ছে তার রুবাইয়াগুলোকে নিজের মতো করে ব্যাখ্যা করেছেন এবং নিজের মতো করে ব্যাখ্যা না করে মূল বৈশিষ্ট্য ধরে রেখে তিনি রুবাইয়াগুলো অনুবাদ করেছেন। তাহলে এই রুবাইয়াগুলোর অনুবাদের কারণে পাঠক সমাজের ক্ষেত্রে নজরুল বিশেষভাবে একটা আগ্রহ সৃষ্টি করেন এবং এডজার ফিটস যেভাবে ইংরেজিতে অনুবাদ করে রুবাইয়াগুলোর একটা ঐতিহ্য ধরে রেখেন, একইভাবে নজরুলও চেষ্টা করেছেন এডজার ফিটসকে অনুসরণ করে এই রুবাইয়াগুলো অনুধাবন করে ধরে রাখতে। তো এটা ছিল আমাদের আজকের এই ক্লাসটা, যেখান থেকে নেওয়া হয়েছে এই লেকচারটা সেটা ছিল নজরুল চরিত মানুষ। এটা খুব গুরুত্বপূর্ণ, এই বইটা আপনারা একটু পড়বেন, যাদের সময় আছে এই বইটা কিন্তু পড়তে হবে। এছাড়াও রয়েছে কাজী নজরুল ইসলাম তাহা ইয়াসমিন, এটা ছিল একটা পিএইচডি গ্রন্থ, অর্থাৎ নজরুলের ওপর পিএইচডি নিয়ে লেখা একটা গ্রন্থ, যে গ্রন্থটা আমরা দেখি এখান থেকে আমাদের তথ্যসূত্র নেওয়া হয়েছে। এছাড়াও আব্দুল মান্নান সৈয়দ উনার একটা বই রয়েছে, সেটা হলো নজরুল ইসলাম কবি এবং কবিতা। এছাড়া আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বিশ্বজিৎ ঘোষ স্যারের লেখা নজরুল মানস ও অন্যান্য প্রসঙ্গ নামে একটা গ্রন্থ রয়েছে। এই সকল গ্রন্থ থেকে মূলত আমাদের আজকের এই লেখাগুলো চয়ন করা হয়েছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের আজকের ক্লাসটা মোটামুটি আমরা নজরুল সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করেছি। আপনারা যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন এবং কোনো বিষয় সম্পর্কে যদি আরও বিস্তারিতভাবে জানার ইচ্ছা থাকে সেটাও আমাকে জানান। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ভালো একটা প্রিপারেশন নেন। আসসালামু আলাইকুম।